ওকে, অর্গানিক আইসোমারিজম। তাহলে আইসোমার জিনিসটা কি থেকে শুরু করে, খুবই ছোট্ট টপিক, ইজি টপিক, ফুল কনসেন্ট্রেশন নিলে তাড়াতাড়ি প্যাক আপ হয়ে যাবে, তাড়াতাড়ি ছেড়েও দেবো। কি বলছে দেখো, আইসোমার্স। আইসোমার্স কাদেরকে বলে খুব ব্রিফলি করা আছে। এই টপিকটা আমি রেকমেন্ড করব বই থেকে পড়ার আগে যে পিডিএফ বোর্ড ওয়ার্কটা পাঠাবো ওটা ভালো করে পড়তে, কারণ বইয়ের পুরো জিনিসটাকে একদম জিস্ট করে এখানে তুলে দেওয়া আছে। অর্থাৎ এটা ভালো করে গ্রিপে চলে এলে বই থেকে হয়তো দু চারটে এক্সাম্পল একটু দেখতে হতে পারে, বাট থিওরি কিছু পড়তে হবে না, শুধু এক্সাম্পল দেখলে তোমার কাজ মিটে যাবে। যাদের মলিকুলার ফর্মুলা সেম কিন্তু তারা অ্যাকচুয়ালি ডিফারেন্ট মলিকিউল এবং তাদের ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টি ডিফারেন্ট। ব্যাপারটাকে বোঝার জন্য এরকম করে ক্লাসে গিয়ে কেউ বললো যে আচ্ছা জয়দীপ কে আছে, there is a high chance জয়দীপ এতটাই কমন নাম যে দুজন বা তিনজন হাত তুলতে পারে যে আমিও জয়দীপ, আমিও জয়দীপ, আমিও জয়দীপ। সো দ্যাট ইজ দ্য সেম মলিকুলার ফর্মুলা, এদের মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু তিনজন জয়দীপ কি অ্যাকচুয়ালি সেম? সো তারা অ্যাকচুয়ালি ডিফারেন্ট জয়দীপ, ডিফারেন্ট মলিকুল, তারা কমপ্লিটলি ডিফারেন্ট, শুধু নামটা সেম সেম হয়ে গেছে, তাও প্ল্যান করে নয়, বাই ফ্লুক সেম সেম হয়ে গেছে। অবভিয়াসলি একজন জয়দীপের মা বাবা অন্যজন জয়দীপের মা বাবার সঙ্গে ডিসকাস করা নিশ্চয়ই দুজনের নাম জয়দীপ রাখেনি। সুতরাং তারা ডিফারেন্ট মলিকুল, অ্যাকচুয়ালি ডিফারেন্ট, এবং তাদের সেই জন্য সমস্ত ফিচার্স, ক্যারেক্টার্স, এভরিথিং ডিফারেন্ট। এরকম জয়দীপদের বলা হয় আইসোমার্স, যাদের মলিকুলার ফর্মুলা সেম। যেমন একটা এক্সাম্পল দিয়ে নি, যদি আমরা লিখি অ্যামোনিয়া মলিকুল NH3, এটা NH3 লিখলে অ্যামোনিয়া ছাড়া অন্য কোনো মলিকুল বুঝবে, কিন্তু যদি লিখি C4H10, এই কম্পাউন্ডটা দুটো মলিকুলকে রিপ্রেজেন্ট করতে পারে, একটা বিউটেন, একটা 2-মিথাইল প্রোপেন। দুটো মলিকুলেরই ফর্মুলা স্ট্রাকচার ড্র করে দেখাবো, দুটো মলিকুলেরই ফর্মুলা C4H10। তার মানে দুটো মলিকুল বিউটেন বা 2-মিথাইল প্রোপেন ওদের সেম মলিকুলার ফর্মুলা, কিন্তু তার মানে এটা না ওরা সেম কম্পাউন্ড, ওরা সেম মলিকুল, ডিফারেন্ট মলিকুল, কমপ্লিটলি ডিফারেন্ট মলিকুল হওয়ার জন্য তাদের ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টি কমপ্লিট ডিফারেন্ট। ওই বিউটেনের যে বিউটেন আর 2-মিথাইল প্রোপেন এরা হবে একে অপরের আইসোমার। এটা অর্গানিক কেমিস্ট্রিতে দেখতে পাওয়া যায়, কারণ অর্গানিক কেমিস্ট্রিতে কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি আছে, কার্বন চেন, ব্রাঞ্চ এবং সাইক্লিক কম্পাউন্ড তৈরি করতে ক্যাপাবল বিকজ অফ ইটস টেট্রাভ্যালেন্সি, যেটা অন্য কেউ ক্যাপাবল নয়। তাই অন্যরা দেখায় না, কার্বনই কেবলমাত্র আইসোমারিজম শো করে থাকে। ক্লিয়ার? দুই রকমের আইসোমারিজম হতে পারে, একটা স্ট্রাকচারাল আইসোমারিজম। স্ট্রাকচারাল আইসোমারিজম মানে তাদের মলিকুলার ফর্মুলাটা সেম হবে, কিন্তু তাদের স্ট্রাকচার, তাদের বন্ডিং প্যাটার্ন, তাদের মধ্যে নাম্বার অফ 1 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন, 1 ডিগ্রি হাইড্রোজেন, 2 ডিগ্রি হাইড্রোজেন, এভরিথিং ডিফারেন্ট হবে, স্ট্রাকচারটাই ডিফারেন্ট হয়ে যাবে পুরোপুরি, শুধু মলিকুলার ফর্মুলাটা সেম, পুরো স্ট্রাকচার ডিফারেন্ট, মানে টোটাল বন্ডিং এর প্যাটার্নে ডিফারেন্ট। কোনটা তাতে 4টে কার্বন কার্বন বন্ড আছে, কোনটা তাতে 3টে কার্বন কার্বন বন্ড আছে, কোনটা তাতে 1 ডিগ্রি কার্বন বেশি আছে, কোনটা তাতে 1 ডিগ্রি কার্বন দুটো আর 2 ডিগ্রি কার্বন দুটো আছে, কোনটাতে হয়তো 1 ডিগ্রি কার্বন 3টে আর 3 ডিগ্রি কার্বন একটা আছে। অর্থাৎ টোটাল বন্ডিং এর প্যাটার্ন ডিফারেন্ট, কিন্তু কমন কি? মলিকুলার ফর্মুলাটা। পুরো স্ট্রাকচার ডিফারেন্ট, শুধু মলিকুলার ফর্মুলাটুকু বাই ফ্লুক সেম হয়ে গেছে। তারা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমার্স। স্টিরিও আইসোমার। স্টিরিও আইসোমার, স্টিরিও কথাটা মানে কি কে বলবে? খুবই কমন কথা, স্টিরিও। স্টিরিও অন্য কোথায় শুনেছো? স্টিরিও 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 টাইপটা তো পুরো একটা ওয়ার্ড, স্টিরিও ওয়ার্ডটা আর কোথায় শুনেছো? শুধু শুনেছিস? আমি এক্ষুনি এক্সাম্পল দিলে বলবি হ্যাঁ স্যার শুনেছি। বল কোথায় শুনেছিস? রেডিওতে শুনেছিস। স্টিরিও হেডফোন, স্টিরিও হেডফোন, স্টিরিওফোনিক সাউন্ড, স্টিরিও সাউন্ড এইখানে শুনেছিস। স্টিরিও কথাটা মানে হচ্ছে 3 ডাইমেনশনালি। স্টিরিও হেডফোন তাদেরকে বলা হয় যারা একে কানে গুজলে পুরো সাউন্ডটা এমন ভাবে বেরোয় যেন মনে হয় না কানে আসছে, মনে হয় যেন পুরো ব্রেনটা জুড়ে সাউন্ডটা প্লে করছে। বিভিন্ন মুভি হলে স্টিরিও সাউন্ড থাকে, স্টিরিও সাউন্ড থাকে। স্টিরিও সাউন্ড মানে ফর এক্সাম্পল কোনো একটা মুভি সিনে স্টিরিও হেডফোন গুলোতেও কি হয় বলে দিই, ধরো কোন একটা গান শুনছো হেডফোনটাতে, এন্ড গানটাতে হয়তো কোন একটা জায়গায় ওপর থেকে বৃষ্টি পড়ছে, এরকম কোন একটা লাইন আছে, তো ওই যে বৃষ্টির সাউন্ডটাও হয়তো গানে দেওয়া আছে, বা ওই লাইনটা যখন আছে উপর থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি যেহেতু উপর থেকেই পড়ে, ওই বৃষ্টির সাউন্ডটা তোমার মনে হবে যেন উপরেই আসছে, সত্যি সত্যি মনে হবে না তুমি কান দিয়ে শুনছো। সাউন্ডটা এমন ভাবে ডিভিয়েট করছে যেন তুমি শুনছো কানে, বাট তোমার ফিল আসছে যেন উপর থেকেই সাউন্ডটা আসছে।
তোমার ফিল আসছে কোন একটা সিচুয়েশনে হয়তো ডান দিক বাঁ দিক নিয়ে কিছু একটা আছে, ডায়ে গিয়া বাঁয়ে গিয়া এরকম ধরো কোনটা লাইন আছে কোনো গানে, সো ডায়ে গিয়া লাইনটা তোমার শুধু একটা গানেই শুধু বাজছে দেখছো, তুমি হয়তো হেডফোন কি খারাপ হয়ে গেল না, বাঁয়ে গিয়া লাইনটা অন্য গানে বাজছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে স্টিরিও। স্টিরিও যে সমস্ত মুভি হলগুলো আছে সেখানে ধরো কোনো একটা সিন দেখানো হচ্ছে, যে সিনে হয়তো উপর থেকে ফায়ারিং হচ্ছে বা পিছন থেকে কিছু একটা হচ্ছে, মানে সিনের পিছন থেকে, তোমার পিছন থেকে তো অবভিয়াসলি নয়, কারণ স্ক্রিন তো তোমার সামনে, কিন্তু 3D তে যে মুভিগুলো হচ্ছে সিনটাই হচ্ছে পিছনে কিছু একটা হচ্ছে, তো সাউন্ডটা তুমি তোমার পিছনে পাবে। বলো ওই ওরকম 8D অডিও, 7D অডিও, 9D অডিও ওরকম টাইপেরই। তো ওটাকে তো 8D 9D করে তোমাদের ক্রেজ বাড়ায়, যে থাম্বনেলটা দেখে যাতে তোমরা অ্যাট্রাক্টেড হও, বাট বেসিক্যালি জিনিসটা হচ্ছে স্টিরিও। স্টিরিও মানেটা হচ্ছে চারপাশ থেকে আসছে, চারপাশ থেকে। তো স্টিরিও আইসোমার মানেটা কি? স্টিরিও আইসোমার মানে চারপাশ থেকে কথাটাকে আমরা চারপাশ থেকে জিনিসটাকে আমরা সায়েন্টিফিক্যালি কি করে বলি? 3 ডাইমেনশনাল বলে থাকি। 8D 9D 8 ডাইমেনশনাল 9 ডাইমেনশনাল বলতে কিছু নেই, সবটাই 3 ডাইমেনশন। সো 3 ডাইমেনশনের রেসপেক্টে যদি বলা হয় 3 ডাইমেনশনালি আইসোমারিজম তৈরি হচ্ছে। কেমন করে? ওই মলিকিউলগুলোর মলিকুলার ফর্মুলাও সেম, মেবি মলিকিউলগুলোতে হয়তো বন্ডের কানেকশনটাও সেম ওয়েতে আছে, কিন্তু কি ডিফার করে গেছে? একটা বন্ড যে ডাইরেকশনে আছে ইন দা 3 ডাইমেনশনাল স্পেস, অন্য বন্ডটা অন্য মলিকিউলে ওই সেম বন্ডটা দিকে ওরিয়েন্টেড আছে। বোঝা গেছে? মানে ধরো কোন একটা মলিকিউলে ক্লোরিন মলিকিউলটা, ক্লোরিন অ্যাটমটা কোন একটা যদি, এটা যদি মলিকুলার প্লেন হয়, যে মেন মলিকিউলটা এরকম প্লেন বরাবর আছে, এন্ড ক্লোরিন মলিকিউল কোন একটাতে হয়তো এরকম ভাবে আছে, ক্লোরিন অ্যাটমটা কোন একটা মলিকিউল এরকম ভাবে আছে, ওর যে স্টিরিও আইসোমারটা হবে ওই আইসোমারটা তো ওই সেম প্লেনের রেসপেক্টে ওই ক্লোরিন অ্যাটমটা হয়তো নিচের দিকে থাকবে। অর্থাৎ একই সিসিএল বন্ড দুটো মলিকিউলই আছে, দুটো মলিকুলার ফর্মুলা তো সেমই, বন্ডগুলো সেম ওয়েতে অ্যারেঞ্জড, কিন্তু বন্ডগুলো 3D তে অ্যারেঞ্জ হয়ে আছে ডিফারেন্ট স্পেসে। মানে বন্ডগুলো সেম বন্ড আছে, সেম সিসিএল বন্ড আছে, সেম সি ডাবল বন্ড সি আছে, সেম সিএইচ বন্ড আছে, সেম নাম্বারের বন্ড আছে, কিন্তু বন্ডগুলো 3 ডাইমেনশনালি ডিফারেন্ট ডাইরেকশনে অ্যারেঞ্জ হয়ে আছে, ডিফারেন্ট স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট, স্পেসে বা 3 ডাইমেনশনে ডিফারেন্ট ওয়েতে অ্যারেঞ্জ হয়ে আছে। চলে আসছি স্ট্রাকচারাল আইসোমারের ফার্দার ক্লাসিফিকেশনে। আইসোমারিজম দুই রকমের হচ্ছে, একটা হচ্ছে স্টিরিও আইসোমারিজম, একটা হচ্ছে তোমার স্ট্রাকচারাল আইসোমারিজম। স্ট্রাকচারাল আইসোমারিজম হতে পারে চেইন আইসোমার, পজিশন আইসোমার, ফাংশনাল আইসোমার, মেটামার, প্রোটোমার। স্টিরিও আইসোমার আরো একটা হতে পারে রিং চেন আইসোমার বলে একটা হয়, রিং চেন আইসোমার। একটা কম্পাউন্ড রিং বেসড, একটা কম্পাউন্ড চেইন বেসড, কিন্তু তাদের মলিকুলার ফর্মুলা সেম। অন্যটা স্টিরিও আইসোমার দুই রকম হতে পারে, জিওমেট্রিক্যাল আর অপটিক্যাল। বলে দিই এবার অপটিক্যাল আইসোমারিজম, যারা 12 এ আছো তারা অলরেডি হ্যালোকেন হ্যালোজেন চ্যাপ্টারে পড়ে নিয়েছো, থরো ওখানে পড়িয়ে দিয়েছি, আবার এখানে বলে দেবো। তাই হ্যালোকেন হ্যালোজেনের অপটিক্যাল আইসোমারিজমে যা যা পড়েছো এখানে থরো ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট চলে আসছি চেন আইসোমার, এক্সাম্পল গুলো ভালো করে দেখবে। চেন আইসোমারে প্রথমে আমরা দেখে নিই, যে এক্সাম্পলটা আমরা দেখেছিলাম সেটা আগে দেখে নিই, দ্যাট ইজ বিউটেন, তারপরে এগুলোতে আসছি। C4H10, তাই তো? C4H10 এই এক্সাম্পলটা আমরা প্রথমে বলেছিলাম। C4H10 দেখো এইটা একটা কম্পাউন্ড হতে পারে, CH3 CH2 CH2 CH3। দেখে নাও ক্লিয়ারলি, এটা C4H10। এই মলিকিউলটাতে 4টে কার্বন সিঙ্গেল বন্ডের থ্রু দিয়ে চেনে অ্যাটাচড আছে, 4টে কার্বনের চেন আছে মলিকিউলটাতে। আর একটা সিমিলার কম্পাউন্ড হতে পারে CH3 CH3 CH CH2। এই মলিকিউলটাও দেখো C4H10, বাট এখানে চেন নাম্বার 3টে কার্বনের চেন উইথ 1 সাবস্টিটিউয়েন্ট বা ব্রাঞ্চ, এটাতে 4টে কার্বনের চেন উইথ 0 ব্রাঞ্চ। এখানে এটা 1 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন, এটাও 2 ডিগ্রি কার্বন, এটাও 1 ডিগ্রি কার্বন, এখানে এটা 3 ডিগ্রি কার্বন। লেখার সময় বলছিস না কেন? এটা 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি। তার মানে দেখতেই পাচ্ছ দুটো মলিকিউল দেখে ক্লিয়ারলি নিশ্চয়ই বুঝতে পারছি এটা ডিফারেন্ট মলিকিউল, ডিফারেন্ট স্ট্রাকচার, ডিফারেন্ট বন্ডিং কানেক্টিভিটি, এভরিথিং ডিফারেন্ট। এটাও ডিফারেন্ট মলিকিউল, ডিফারেন্ট স্ট্রাকচার, এভরিথিং ডিফারেন্ট। ডিফারেন্টটা কিসে তৈরি হয়েছে? চেন লেংথে। একটাতে 4টে কার্বনের চেন, একটাতে 3টে কার্বনের চেন উইথ 1 ব্রাঞ্চ বা সাবস্টিটিউয়েন্ট।
দুজনেরই ফর্মুলা C4H10, দে আর চেন আইসোমার্স। এই এক্সাম্পলটাও দেখে নাও, দেখো চারটে কার্বনের চেন এবং এটা একটা অ্যালকিন মলিকিউল, ডাবল বন্ড আছে, 1 আর 2 কার্বনের মাঝে ডাবল বন্ড আছে, অ্যালকিন মলিকিউল, চারটে কার্বনের চেন, বিউট 1 ইন, চারটে তাই বিউট 1 পজিশনে ইন আছে, তাই বিউট 1 ইন। এটা দেখো তিনটে কার্বনের চেন উইথ 1 সাবস্টিটিউয়েন্ট, বাট দুজনেরই মলিকুলার ফর্মুলা সেম, C4H8, চেক করে নিতে পারো। C4H8 দুজনেরই মলিকুলার ফর্মুলা সেম, বাট বন্ডিং কানেক্টিভিটি কমপ্লিট ডিফারেন্ট। বন্ডিং কানেক্টিভিটি ডিফারেন্ট হচ্ছে, বল 9 কেন হবে? C4H8 তাহলে এটাতে চারটে কার্বনের চেন আছে বিউট 1 ইনে, ওটাতে তিনটে কার্বনের চেন আছে 2 মিথাইল প্রোপ 1 ইনে, 2 মিথাইল প্রোপ 1 ইন, তিনটে কার্বনের চেন উইথ 1 ব্রাঞ্চ, এটাতে পুরোপুরি চারটে কার্বনের চেন, মলিকুলার ফর্মুলা সেম C4H8, কিন্তু ক্লিয়ারলি দুটো ডিফারেন্ট মলিকুল, সো দে আর কল্ড চেন আইসোমার্স, কারণ স্ট্রাকচারটাতে কোনটাতে আবার এইচ হবে না, এটাতে মাঝখানটা এইচ হবে না, তাহলে তখন ওটা আছে হাইড্রোজেন, এইচটা হবে না স্যার, প্রিন্টিং মিস্টেক আছে, কারেক্ট। তিনটে কার্বনের চেন উইথ 1 ব্রাঞ্চ, ঠিক আছে, তাহলে দুটো চেন আইসোমার্স, একটা চারটে কার্বনের চেন উইথ নো ব্রাঞ্চ, ওটাতে তিনটে কার্বনের চেন উইথ 1 ব্রাঞ্চ, দুজনেরই ফর্মুলা C4H8, ওকে, সো দে আর কল্ড চেন আইসোমার্স। পরেরটা দেখো পজিশন আইসোমার, নাম শুনেই বোঝা যাচ্ছে কিছু না কিছু পজিশন ডিফারেন্ট হতে চলেছে, সেম মলিকুলার ফর্মুলা, বাট কোন একটা গ্রুপ হয়তো একটা মলিকুলে 1 পজিশনে অ্যাটাচ, ওই সেম গ্রুপটাই অন্য মলিকুলে হয়তো 2 বা 3 বা 4 অন্য কোনো পজিশনে অ্যাটাচ। তো দেখে নেওয়া যাক, দেখো এটাও একটা অ্যালকোহল, এটাও একটা অ্যালকোহল, কারণ দুটোতেই ফাংশনাল গ্রুপ আছে OH, বাট প্রথম কম্পাউন্ডে OH-টা অ্যাটাচ, দুটোই তিনটে কার্বনের চেন, এটাও তিনটে কার্বনের চেন, এটাও তিনটে কার্বনের চেন, কিন্তু প্রথম কম্পাউন্ডতে OH ফাংশনাল গ্রুপ ইজ অ্যাটাচড উইথ 1 কার্বন, তাই এটা প্রোপান 1 অল, অন্যটাতে এই সেম OH গ্রুপটা অ্যাটাচড ইন দা 2 পজিশন, তাই এটা প্রোপান 2 অল, পজিশনটা ডিফার করে গেছে। পরেরটা তো দেখো এখানে ডাবল বন্ড, এটাও চারটে কার্বনের চেন, এটাও চারটে কার্বনের চেন, বাট এটাতে ডাবল বন্ড আছে 1 আর 2 কার্বনের মাঝে, এটাতে ডাবল বন্ড আছে 2 আর 3 কার্বনের মাঝে, 2 আর 3 কার্বনের মাঝে ডাবল বন্ড আছে, এটাতে 1 আর 2 এর মাঝে ডাবল বন্ড আছে, সো ডাবল বন্ডের পজিশন চেঞ্জ করে গেছে, কিন্তু দুজনেরই মলিকুলার ফর্মুলা তুমি যদি চেক করো ইউ উইল ফাইন্ড C4H8। এবারে মজার জিনিসটা দেখো, C4H8 এ বিউট 1 ইন হয়, বিউট 2 ইন হয়, C4H8 এ 2 মিথাইল প্রোপিনও হয়, সেম C4H8, এটা তো বিউট 1 ইনটা, তার মানে আমরা বলতে পারছি C4H8 কম্পাউন্ডে একটা চেন আইসোমারও হবে, যেটা হচ্ছে 2 মিথাইল প্রোপ 1 ইন, তার মানে এই 2 মিথাইল প্রোপ 1 ইনের সঙ্গে বিউট 1 ইন আর বিউট 2 ইন কেমন আইসোমার? চেন আইসোমার। এইটার চেন আইসোমার হচ্ছে এই দুজন, আর ওই দুজন নিজেরা কেমন আইসোমার? ওরা পজিশনাল আইসোমার, তিনজনেই আইসোমার, একই C4H8 এ চলছে, এরা দুজন পজিশন আইসোমার, আর ওদের দুজনের সঙ্গে এই 2 মিথাইল প্রোপ 1 ইন এটা চেন আইসোমারিজমে আছে। তাই তোমাকে যদি এক্সাম হলে বলে যে কোনটা কি আইসোমার, তোমাকে ভালো করে দেখতে হবে, শুধু পজিশন শুধু চেন নয়, একই ফর্মুলাতে দু রকম আইসোমারই পসিবল, চেন হতে পারে পজিশন হতে পারে, তোমাকে ভালো করে চেক করতে হবে যে একই ফর্মুলাতে আর কি কি স্টাডি করতে পারি আমরা। সিমিলারলি এই যে ধরো ক্লোরিন আছে 1-2 পজিশনে, ক্লোরিন আছে 1-3 পজিশনে, ক্লোরিন আছে 1-4 পজিশনে, বাকি তো সবকিছুই সেম, ডিফারটা কি করে গেছে? পজিশনটা, ক্লোরিনের পজিশন ডিফার করে গেছে, সো these are positional isomers, clear? So these are the examples of position isomers, clear? Fine. I Advija Shamajita clear to? Yes sir. Yes sir. পরেরটা চলে আসছে, তাহলে দেখো ফাংশনাল গ্রুপ আইসোমার, নাম থেকেই বুঝতে পারছো কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা সেম হবে, কিন্তু ফাংশনাল গ্রুপটা ডিফার করে যাবে, হয়তো একটাতে OH, এখানে মনে রাখতে হবে, যত স্টাডি করবে এটা মনে রাখতে হবে, এটা পুরোটাই লজিক্যালি ভেবে বুঝবো এরকম নয়, লজিক্যালিটা তো বুঝে নিতেই হবে, কিন্তু কুইক মনে রাখার জন্য মনেও রাখতে হবে,
অ্যালকোহলের সঙ্গে ফাংশনাল গ্রুপ আইসোমার করবে অলওয়েজ ইথার, অ্যালডিহাইডের সঙ্গে অলওয়েজ ফাংশনাল গ্রুপ আইসোমার করবে কিটোন। মনে রাখতে হবে, অ্যালকোহল ইথার ফাংশনাল গ্রুপ আইসোমারে আসবে, অ্যালডিহাইড কিটোন ফাংশনাল গ্রুপ আইসোমারে আসবে, এটা মনে রাখতে হবে। যেমন আমরা দেখে নিই, এটা একটা অ্যালকোহল, কারণ এখানে ফাংশনাল গ্রুপটা কে? OH। এটা একটা ইথার, কারণ এখানে ফাংশনাল গ্রুপটা কে? অক্সিজেনের দুই দিকে দুটো অ্যালকিল গ্রুপ, এটা ফাংশনাল গ্রুপ। ওটা ইথার, এটা অ্যালকোহল, এটা ফাংশনাল গ্রুপ আইসোমার। দুজনের দেখে নাও বন্ড সেম, মানে ফর্মুলা সেম, কিন্তু দুটো কম্পাউন্ড কমপ্লিটলি ডিফারেন্ট। এটা অ্যালকোহল, ওটা ইথার। অ্যালকোহলে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি OH ফাংশনাল গ্রুপ আছে, ইথারে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি অক্সিজেনের দুই দিকে দুটো অ্যালকিল গ্রুপ আছে, তাই ওটা ইথার। এটা কমপ্লিটলি ডিফারেন্ট, কিন্তু ফাংশনাল গ্রুপটা এদের ডিফারেন্ট, কিন্তু এরা সেম ফর্মুলা। সিমিলারলি অ্যালডিহাইড কিটোন, C ডাবল বন্ডেড O সিঙ্গেল বন্ডেড H, এই ফাংশনাল গ্রুপকে বলা হয় অ্যালডিহাইড। আর শুধু C ডাবল বন্ডেড O থাকলে তাকে বলা হয় কিটোন। অ্যালডিহাইড কিটোন এরা এগেন ফাংশনাল গ্রুপ আইসোমারিজম শো করবে, দুজনের মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা ডিফারেন্ট মলিকুল, ওটা ডিফারেন্ট মলিকুল। স্ট্রাকচার থেকে শুরু করে সবকিছু দেখতে পাচ্ছি ক্লিয়ারলি কমপ্লিট ডিফারেন্ট মলিকুল, প্রপার্টি ডিফারেন্ট, বন্ডিং কানেক্টিভিটি ডিফারেন্ট, এভরিথিং ডিফারেন্ট। এখানে ডাবল বন্ড ও এর সঙ্গে দুদিকেই অ্যালকিল গ্রুপ আছে কিটোনে, এখানে ডাবল বন্ড ও এর সঙ্গে একদিকে একটা হাইড্রোজেন আছে, অন্যদিকে অ্যালকিল গ্রুপ আছে। ডাবল বন্ড ও এর সঙ্গে হাইড্রোজেন, একটা অ্যালকিল গ্রুপ, এখানে ডাবল বন্ড ও এর সঙ্গে দুদিকেই দুটো অ্যালকিল গ্রুপ। সো কমপ্লিট কানেক্টিভিটি ডিফারেন্ট, বন্ডিং ডিফারেন্ট, স্ট্রাকচার ডিফারেন্ট। সো কিন্তু কিসের রেসপেক্টে ডিফারেন্ট? ফাংশনাল গ্রুপের রেসপেক্টে ডিফারেন্ট, তাই এরা ফাংশনাল গ্রুপ আইসোমার। ক্লিয়ার? ভেরি গুড। মেটামার, মেটামারটা কি? একই ফাংশনাল গ্রুপের দুই দিকে যদি দুরকম চেন লেংথের কার্বন প্রেজেন্ট থাকে, ফাংশনাল গ্রুপটা একই, বাট ফাংশনাল গ্রুপের লেফট সাইডে যতগুলো কার্বনের চেন আছে আর রাইট সাইডে যতগুলো কার্বনের চেন আছে ওই যে ডিফার করছে। টোটাল ধরলাম কোন একটা কম্পাউন্ডে 4টে কার্বন আছে, তার মধ্যে কোন একটা কম্পাউন্ডে টোটাল 4টে কার্বন আছে, কোন একটা পার্টিকুলার ফাংশনাল গ্রুপের দুই দিক মিলিয়ে মোট কার্বন কটা আছে? 4টে ধরলাম। একটা আইসোমারে এরকম ভাবে থাকবে যে এক ফাংশনাল গ্রুপটা লেফটে আছে একটা, রাইটে আছে 3টে কার্বন। অন্য আইসোমারটাতে এরকম থাকতে পারে যে লেফটেও দুটো, রাইটেও দুটো, তাই তারা হবে মেটামার। যেমন দেখে নেওয়া যাক, এইটা হচ্ছে কার্বনিল কম্পাউন্ড C ডাবল বন্ডেড O, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। CO বলে লেখা আছে মানে এরকমটা নয় যে C আর O পাশাপাশি আছে। অবভিয়াসলি এই কম্পাউন্ডের স্ট্রাকচারটা যদি ডিটেইলে লিখি এরকম দেখতে লাগবে, CH3 CH2 C ডাবল বন্ডেড O, তার সঙ্গে আবার CH2 CH3। এইটা হচ্ছে পুরো কম্পাউন্ডের স্ট্রাকচারটা। CO লেখা আছে মানে C এর সঙ্গে ডাবল বন্ডে O আছে। এই কম্পাউন্ডটাকেও দেখো লিখি একই ভাবে, CH3 C ডাবল বন্ডেড O, CH2 CH2 CH3। সো এবার ক্লিয়ারলি দেখো টোটাল 5টা কার্বন দুটোতেই আছে, এখানেও 5টা কার্বনের চেন, ওখানেও 5টা কার্বনের চেন, বাট এখানে C ডাবল বন্ডেড O ফাংশনাল গ্রুপ মানে এটা কিটোন, তাই তো? একটু আগে দেখলাম কিটোন। এই কিটোন ফাংশনাল গ্রুপের লেফটে দুটো কার্বনের চেন, রাইটে দুটো কার্বনের চেন। এখানেও কিটোন ফাংশনাল গ্রুপ, লেফটে একটা, রাইটে 3টে। দে আর মেটামার। যখন এই ফাংশনাল গ্রুপের দুই দিকে কার্বন চেন ডিফার করে যাচ্ছে, এইটা কি ফাংশনাল গ্রুপ বলো? ইথার। ভেরি গুড, কারণ অক্সিজেনের দুই দিকে অ্যালকিল গ্রুপ আছে, বাট এইদিকে এই কম্পাউন্ডে ইথারের লেফটে কটা কার্বনের চেন? দুটো, রাইটে কটা কার্বনের চেন? দুটো, বাট এটাতে লেফটে কটা? একটা, রাইটে কটা? 3টে। সো সেম ফাংশনাল গ্রুপ, কিন্তু ফাংশনাল গ্রুপের দুই দিকে কার্বন চেন ডিফার করে গেছে, তারা হচ্ছে মেটামার। বলো, হতেই পারতো থায়োল টাইপের কম্পাউন্ড যেগুলো হতো, ঠিক আছে? থায়োল না, থায়ো ইথার, থায়ো ইথার। আগে দেখতে হবে দুজনেরই কি ফাংশনাল গ্রুপ সেম, দুটোই কি ইথার, দুটোই কি অ্যালকোহল, দুটোই কি কিটোন। একটা ধরো কিটোন, একটা অ্যালডিহাইড, তুমি ভেবে বসে আছে দুটোই কিটোন, না ভুল হয়ে গেল। একটা কিটোন একটা অ্যালডিহাইড মানে ওটা ফাংশনাল গ্রুপ আইসোমার, একটা কিটোন অন্যটা অ্যালডিহাইড মানে ওটা ফাংশনাল গ্রুপ, আর দুটোই কিটোন মানে ওটা মেটামার হতে পারে। তো ফাংশনাল গ্রুপটা আগে বলো, বল একবার।
So first is the function এমনি তোর কথাটা খুবই অত্যন্ত ক্র্যাক করে এসছে, তাও আমি যেটুকু বুঝতে পারলাম আমাকে জাস্ট ইয়েস আর নো বলে একটু রিপ্লাই কর যে এটাই তুই বলতে চাইছিস কিনা, কারণ ভয়েস খুব ক্র্যাক করে আসছে তোর। তুই এটা বলতে চাইছিস যে সি ডাবল বন্ডেড ও এর পজিশন ডিফারেন্ট, সি ডাবল বন্ডেড ও এর পজিশন ডিফারেন্ট, তাই এরা পজিশন আইসোমারিজম না হয় কেন মেটামারিজম হলো, এটাই কি তোর কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ স্যার। গুড। সো দেখো পজিশন আইসোমার আর মেটামারের মধ্যে কি ডিফারেন্স আছে দেখতে হবে। পজিশন আইসোমার যখন হচ্ছে তখন মেইন চেনটাতে ওয়ান পজিশনে ফাংশনাল গ্রুপ থাকছে বা টু পজিশনে থাকছে বা থ্রি পজিশনে থাকছে বা কোথাও থাকছে, মেইন চেনটাতে ওয়ান পজিশনে থাকছে বা টু পজিশনে থাকছে বা কোথাও থাকছে, তখন আমরা বলছি পজিশন আইসোমার, ফাংশনাল গ্রুপটার পজিশন চেঞ্জ হয়েছে। মেটামারের সঙ্গে কি ডিফারেন্সটা ভালো করে দেখো। মেটামারে শুধুমাত্র যে ফাংশনাল গ্রুপের পজিশন চেঞ্জ হয়েছে তাই নয়, পজিশনটাও এমন ভাবে চেঞ্জ হয়েছে লেফটে আর রাইটে ডিফারেন্ট ডিফারেন্ট কার্বন চেন ঢুকে হয়ে গেছে। পজিশন আইসোমারে কিন্তু এটা হচ্ছিল না। পজিশন আইসোমারে OH এর লেফটে আর OH এর রাইটে ডিফারেন্ট ডিফারেন্ট কার্বন চেনের কোনো ব্যাপার নেই। লেফটে এটা তুমি বলতে পারো স্যার এই কম্পাউন্ডের লেফটেই তিনটে কার্বন চেন আছে, এই OH-টাতে বলো লেফট রাইট বলে কিছু আছে যার কোন দিকে কার্বন চেন আছে বা না আছে? বলবে স্যার এইটাতে লেফটেই তিনটে কার্বন চেন আছে, লেফটে তো পাচ্ছি, অন্যটাতে কি লেফটে একটা রাইটে দুটো এরকম কিছু পাচ্ছ না, না? সুতরাং এখানে পুরোপুরি পজিশন আইসোমার, পজিশন চেঞ্জ হয়ে গেছে, কারণ ফাংশনাল গ্রুপটা এমন ভাবে অ্যাটাচ, ফাংশনাল গ্রুপটা মেন কার্বনের পার্ট নয়, ফাংশনাল গ্রুপটা মেন কার্বন চেনের পার্ট নয়, তাই তার লেফটে হলো তার রাইটে হলো এইটা এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে না। কিন্তু এইখানে ফাংশনাল গ্রুপটাই মেন কার্বন চেনের পার্ট, তাই ফাংশনাল গ্রুপটা লেফটে না রাইটে, ফাংশনাল গ্রুপের লেফটে বা রাইটে এই পার্টটা এখানে অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে। কার্বনিল ফাংশনাল গ্রুপের দুই দিকে ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ অ্যাটাচ, এদিকে মিথাইল এদিকে প্রোপাইল। কার্বনিল ফাংশনাল গ্রুপের দুই দিকে দুই রকম অ্যালকিল গ্রুপ অ্যাটাচ, এদিকে এটাও ইথাইল এটাও ইথাইল। তাহলে এই কম্পাউন্ডে কার্বনিলটাও মেইন চেনে ইনক্লুডেড, কিটোন যেটা সি ডাবল বন্ডেড ও, এন্ড তার এইদিকেও ইথাইল ওইদিকেও ইথাইল। এই কম্পাউন্ডে কার্বনিলটাও দ্যাট ইজ সি ডাবল বন্ডেড ও কিটোন গ্রুপ যেটা কার্বনিল গ্রুপ, ওটাও মেইন চেনে ইনক্লুডেড, এন্ড তার লেফটে ইথাইল রাইটে প্রোপাইল। সো যখনই ফাংশনাল গ্রুপটা মেইন চেনের পার্ট, এই অবস্থায় লেফট রাইটে ডিফারেন্ট হয়েছে তখন মেটামার। যখন ফাংশনাল গ্রুপটা মেইন চেনের পার্টই নয়, ডিফারেন্ট, অর্থাৎ ফাংশনাল গ্রুপটাতে কোনো কার্বন নেই, OH আছে অন্য কিছু আছে, ডিফারেন্ট, এবং তার লেফটে আর রাইটে তখন এবং তার পজিশন চেঞ্জ হয়েছে, তখন সেটা পজিশন আইসোমার। যেমন ফর এক্সাম্পল দেখো এইখানে ইথার আছে, অক্সিজেন আছে, ভালো করে এই এক্সাম্পলটা দেখবে। এই অক্সিজেনটা কি আলাদা কোথাও আছে না মেইন চেনের মাঝখানে ঢুকে বসে আছে? না থাকলে তো পুরোটাই মেইন চেন হয়ে যেত না, তাই এখানে বলতে পারবো না ইথারের পজিশন ডিফারেন্ট হয়ে গেছে, কারণ ইথার ফাংশনাল গ্রুপটা মেইন চেনের মধ্যে ঢুকে বসে আছে, এমন নয় মেইন চেনের বাইরে বসেছিল এন্ড সেই জন্য বলবো পজিশন চেঞ্জ হয়েছে ইথার গ্রুপের, মেইন চেনের পার্ট হিসেবেও বসে আছে। তাই এদিকে ডিফারেন্ট এদিকে ডিফারেন্ট এদিকে ডিফারেন্ট এদিকে ডিফারেন্ট, এরা মেটামার হয়েছে এন্ড পজিশন আইসোমার হয়নি। ক্লিয়ার? সমাজিতা ক্লিয়ার? রিং চেন আইসোমার একটু আগে যেটা বললাম, এই কম্পাউন্ডটা রিং কম্পাউন্ড, এটা চেন কম্পাউন্ড, এটা প্রোপিন CH3 CH ডাবল বন্ড CH2, এর মলিকুলার ফর্মুলা C3H6। এটা বন্ড লাইন ফর্মুলা ডেভেলপ করছি, বন্ড লাইন ফর্মুলা মানে পয়েন্টগুলো কার্বন, তার মানে পয়েন্টগুলোতে আছে তিনটে কার্বন, প্রত্যেকটা কার্বনে দেখো দুটো করে ভ্যালেন্সি হয়ে গেছে, তাহলে আর কটা করে ভ্যালেন্সি লাগবে? দুটো করে। কে আসবে? হাইড্রোজেন CH2 আসবে প্রত্যেকটাতে, প্রত্যেকটা কার্বনে চারটে ভ্যালেন্সি লাগবে, দুটো করে ভ্যালেন্সি হয়ে গেছে তিনটে কার্বনকে জয়েন করলেই, তাহলে পড়ে থাকে কারা? দুটো করে ভ্যালেন্সি পড়ে থাকে দুটো কার্বনেরই, তিনটে কার্বনেরই, ওই দুটো করে ভ্যালেন্সি স্যাটিসফাই করবে কে? দুটো করে হাইড্রোজেন এসে, ওটাও দেখো CH2 করে C3H6 CH2 গ্রুপ CH2 গ্রুপ CH2 গ্রুপ, রিং এ আছে C3H6
এটা অ্যালকিন হিসাবে চেনে আছে C3H6, একজন রিং অন্যজন চেন, রিং চেন আইসোমার্স। ক্লিয়ার? টটোমার লাস্ট আইসোমার অ্যাবাউট স্ট্রাকচারাল আইসোমার, এরপরে আমরা জিওমেট্রিক্যাল আইসোমারে স্টিরিও আইসোমারে চলে যাব। টটোমারটা কি? আচ্ছা, টটোমারে আসার আগে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখি, এতক্ষণ যে কটা আইসোমারিজম দেখলে, একটা আইসোমার থেকে অন্য আইসোমারে যদি আমাকে পৌঁছতে হয় তাহলে যথেষ্ট কেমিক্যাল রিঅ্যাকশনস করতে হবে, মানে ইজি নয় পৌঁছানো। একটা আইসোমারের 1 পজিশনে হয়তো একটা গ্রুপ আছে, তাকে খুলে নিয়ে 2 পজিশনে লাগানো কেমিক্যালি রিঅ্যাকশনস এর থ্রু দিয়ে, মাল্টি স্টেপ, অনেকগুলো স্টেপসের থ্রু দিয়ে যেতে হবে, দ্যাট ইজ অলসো ডিফিকাল্ট, কোনো কোনো ক্ষেত্রে নাও হতে পারে। তাই আইসোমার মানে এমন নয় যে তারা ইজিলি একটা কম্পাউন্ড থেকে অন্য কম্পাউন্ডে কনভার্ট করে দিয়ে যাবে, এক্সেপ্ট টটোমার। টটোমার মানে একটা আইসোমার অন্য আইসোমারে ইজিলি কনভার্ট হয়ে যায়। যেমন এই টটোমারটাকে বলা হয়, এটা হচ্ছে কিটোন কম্পাউন্ড, বেসিক্যালি কিটো ফর্ম, যদিও এখানে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ আছে, কিন্তু যেহেতু মেইনলি সি ডাবল বন্ডেড ওটা আছে, এটাকে বলছে কিটো ফর্ম, কারণ সি ডাবল বন্ডেড ও এটাকেই বলা হয় সি ডাবল বন্ডেড ও, এটাকে বলা হয় কার্বনিল গ্রুপ, জেনে রাখো এটা, এটাকে বলে কার্বনিল ফাংশনাল গ্রুপ। এই কার্বনিল ফাংশনাল গ্রুপের রেসপেক্টে অনেক কম্পাউন্ড পসিবল, যেমন সি ডাবল বন্ডেড ও এর রেসপেক্টে হাইড্রোজেন যদি এখানে থাকে এটা অ্যালডিহাইড হয়ে যাবে, কার্বনিল গ্রুপ বা কিটো গ্রুপ বলে এটাকে, বাট এর রেসপেক্টে অনেক কম্পাউন্ড পসিবল, অ্যালডিহাইড, ঠিক আছে, এটা হয়ে যাবে। যদি সি ডাবল বন্ডেড ও একলা থাকে তখন তাকে শুধু কিটোনই বলবো, অর্থাৎ দুদিকেই দুটো অ্যালকিল গ্রুপ আছে, ঠিক আছে, অ্যালকিল গ্রুপ আছে সেম অর ডিফারেন্ট, এন্ড সি ডাবল বন্ডেড ও আছে, বাট একটা অ্যালকিল গ্রুপ অন্যটা হাইড্রোজেন, তখন তাকে অ্যালডিহাইড বলবো। যেমন সি ডাবল বন্ডেড ও এর রেসপেক্টে যদি এখানে OH থাকে, অন্যদিকে অ্যালকিল গ্রুপ আছে, অ্যালকিল গ্রুপকে আর দিয়ে ডিনোট করা হয়, এটাকে কার্বক্সিলিক অ্যাসিড বলবো। যেমন সি ডাবল বন্ডেড ও এর সঙ্গে NH2 আছে এন্ড অন্যটা অ্যালকিল গ্রুপ আছে, এটাকে অ্যামাইড বলবো। এরকম এস্টার হয়, অ্যাসিটাইল ক্লোরাইড হয়, অনেকগুলোই হয়, সবই হচ্ছে মেন ফাংশনাল গ্রুপ সি ডাবল বন্ডেড ও এর পার্ট, যাকে কার্বনিল গ্রুপ বা কিটো গ্রুপ বলা হয়। যেহেতু এখানে সি ডাবল বন্ডেড ও আছে, যদিও এটা অ্যালডিহাইড, কারণ এইচ ও প্রেজেন্ট আছে, সি ডাবল বন্ডেড ও এর সঙ্গে এইচ ও প্রেজেন্ট আছে, তাই এটা অ্যালডিহাইড, কিন্তু কিটো ফর্ম বলছি এটাকে। অ্যালডিহাইডটা মানেই সে কিটো ফর্মে আছে। কেন কিটো ফর্ম? কারণ এই সি ডাবল বন্ডেড ওটাকেই বলা হয় কার্বনিল গ্রুপ বা কিটো গ্রুপ, অ্যালডিহাইডে আছে। আচ্ছা, কি হয় সামান্য H+ এর প্রেজেন্সে, সামান্য 1-2 ফোঁটা H2SO4 যদি প্রেজেন্ট থাকে মিডিয়ামে, সামান্য H+ এর প্রেজেন্সে এটা এনল ফর্মে চলে যায়। এনল ফর্মে কি হয়, এইখান থেকে একটা হাইড্রোজেন, মিথাইল গ্রুপ থেকে একটা হাইড্রোজেন এই ডাবল বন্ডেড ও এর কাছে শিফট হয়ে যায়। এইভাবে হয় না রিঅ্যাকশন, এটা হয় না, এটা জাস্ট মেকানিজম বোঝালাম না, কি হয় ফাইনালি সেটা বোঝালাম, মেকানিজমের লম্বা। জাস্ট কি হয়, সি ডাবল বন্ডেড ও এর কোন পজিশন থেকে কে যাচ্ছে ভালো করে দেখবে, সি ডাবল বন্ডেড ও এর ঠিক পাশের আলফা কার্বনে যে হাইড্রোজেন গুলো ছিল, সি ডাবল বন্ডেড ও এর ঠিক পাশের আলফা কার্বনে যে হাইড্রোজেন গুলো ছিল, ওই হাইড্রোজেন গুলো শিফট হয়ে যায় ডাবল বন্ডেড ও এর OH হিসাবে, আর ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যায়। এই নতুন পজিশনে ডাবল বন্ডটা শিফট হয়ে যায়, অর্থাৎ ডাবল বন্ডটা শিফট হয় অরিজিনাল কার্বন আর আলফা কার্বনের মাঝে এইখানে, আর হাইড্রোজেনটা শিফট হয়ে যায় OH এর কাছে। দেখে নাও, তাতে এই কম্পাউন্ডটাই পাওয়া যায়, হাইড্রোজেনটা চলে গেছে OH হিসাবে, ডাবল বন্ড ওখান থেকে শিফট হয়ে এখানে এসেছে, এটা CH2 হয়ে গেছে, এটাকে বলে এনল ফর্ম। কেন এনল ফর্ম? ভালো দেখো, এই কম্পাউন্ডে ইনও আছে অলও আছে, হ্যাঁ কি না, ডাবল বন্ড আছে ইন, আবার OH ও আছে অল, যেহেতু অলের প্রেজেন্সে ইটা উড়ে যায় তাই এটা এনল, এইটা উড়ে যাবে তো অ্যাকর্ডিং টু নমেনক্লেচার রুল, ইন অল পাশাপাশি দুটো ভায়াল থাকবে না, এইটা উড়ে যাবে, তাই এটা হচ্ছে ইনল হয়ে গেছে। ক্লিয়ার? বলো মাথায় ঢুকেছে কিনা? এটা উড়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে ইনল ফর্ম। কিটো ফর্ম থেকে ইনল ফর্মে সামান্য H+ এর প্রেজেন্সেই চলে যায়, ইনল ফর্ম থেকেও কিটো ফর্মে সামান্য OH- এর প্রেজেন্সে বা H+ এর প্রেজেন্সে আবার ব্যাক করে চলে আসে। যেহেতু একটা আইসোমার অন্য আইসোমারে ইজিলি কনভার্ট হয়ে গেল, এই ধরনের আইসোমারকে বলে কিটো এনল টটোমারিজম। এখানে কিটো ফর্ম আর এনল ফর্ম একে অপরের সঙ্গে টটোমারে আছে। এটা ডিফারেন্ট কম্পাউন্ড, কারণ এখানে ফাংশনাল গ্রুপ কে অ্যালডিহাইড, ওটা ডিফারেন্ট কম্পাউন্ড কারণ এখানে দুটো ফাংশনাল গ্রুপ আছে, মেন ফাংশনাল গ্রুপ OH আর সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ
ডাবল বন্ডেড সি ডাবল বন্ডেড সি। সো দুটো ফাংশনাল গ্রুপ এখানে প্রেজেন্ট আছে, OH আর ডাবল বন্ডেড সি, সি ডাবল বন্ডেড সি অ্যালকিন। এখানে একটাই ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট আছে, সেটা হচ্ছে অ্যালডিহাইড। সো অ্যাকচুয়ালি ডিফারেন্ট কম্পাউন্ড, এদের মলিকুলার ফর্মুলা সেম বাট এরা ডিফারেন্ট, কিন্তু কি রেসপেক্টে ডিফারেন্ট? টটোমারের রেসপেক্টে ডিফারেন্ট। টটোমার হয়েছে মানে সি ডাবল বন্ড ও এর পাশের আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন ডাবল বন্ড ও এর কাছে শিফট হয়ে OH হয়ে গেছে, আর অরিজিনাল পজিশনটাতে ডাবল বন্ড চলে এসেছে। ঠিক আছে, ক্লিয়ার? মাথায় ঢুকেছে? ভেরি গুড। তাহলে এখানে শেষ হচ্ছে আমাদের স্ট্রাকচারাল আইসোমারজিম। কারোর ডাউট থাকলে বলবে। ক্লিয়ার পুরোপুরি? অনলাইনে যারা আছো, অদ্রিজা এবং সমাজিতা। আচ্ছা সমাজিতা, তোমার এই জায়গাগুলো এমনিতে 11-এ কেমন পড়া ছিল একটু বলো তো? আইসোমেরিজমটা পড়া ছিল, পরীক্ষাটা আরেকবার অপটিক্যাল আইসোমারজিমটা ভালো করে পড়া ছিল? আসলে ওকে ঠিক আছে, তাহলে 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 তো বুঝতে সুবিধাই হয়ে যাচ্ছে হোপফুলি। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, কোথাও ডাউট থাকলে ক্লিয়ার করে নিবি, ঠিক আছে? চলে আসছি আমরা জিওমেট্রিক্যাল আইসোমারজিম, যেটা কিনা ওয়ান টাইপ অফ স্টিরিও আইসোমারজিম। সো জিওমেট্রিক্যাল আইসোমারজিমে আমরা কি বলেছিলাম? জিওমেট্রি ডিফারেন্ট হয়ে যাবে, মানে মলিকুলার ফর্মুলা সেম থাকে। এখন কি কি সেম বুঝে নাও ভালো করে। একটা একটা করে সেম হতে চলেছে, বাট স্টিল কিছু একটা ডিফারেন্ট আছে, তাই আইসোমার। মানেটা বোঝো, স্ট্রাকচারাল আইসোমারে কি সেম? শুধু ফর্মুলা সেম, বন্ডিং ডিফারেন্ট, মলিকুল ডিফারেন্ট, প্রপার্টি ডিফারেন্ট। তারা স্ট্রাকচারাল আইসোমার ছিল, যে 5-6টা ক্যাটাগরি আমরা দেখেছি। এখন স্টিরিও আইসোমার, এখানে দুটো জিনিস সেম হবে, একটা জিনিসই ডিফারেন্ট থাকবে। কি কি সেম হবে? ফর্মুলা সেম, স্ট্রাকচার বা বন্ডের কানেক্টিভিটিও সেম হতে হবে। একটা তো সিসিএল বন্ড থাকলে অন্যটাতেও সিসিএল বন্ড থাকবে। একটাতে যতগুলো যেরকম বন্ড আছে, যতগুলো সিএইচ, যতগুলো সিও, যতগুলো সিসিএল, যতগুলো সি ডাবল বন্ডের সি, যা বন্ড একটা মলিকুলেও আছে, ওই সেম কানেক্টিভিটি অন্য মলিকুলেও থাকবে। এটাও সেম, বন্ডিং কানেক্টিভিটি অফ দি সেম, কিন্তু এই বন্ডটা থ্রি ডাইমেনশনাল ওরিয়েন্টেশন ডিফারেন্ট হয়ে যাবে। একটা মলিকুলের যেভাবে ওরিয়েন্টেড 3D-তে, অন্য মলিকুলের ওরিয়েন্টেশন ডিফারেন্ট। যেমন চলে আসা যাক এই প্রথম মলিকুলটাতে। ভালো করে দেখো এই মলিকুলে কি কি গ্রুপ আছে। একটা সি ডাবল বন্ডেড সি আছে, দুটো সিএইচ আছে, একটা সিসি আছে, দুটো সিসি আছে, প্রত্যেকটা সির সঙ্গে একটা করে 3টে করে সিএইচ আছে। হ্যাঁ কি না? ভালো করে দেখে নাও পুরো ক্যাটাগরিটা। একটা সি ডাবল বন্ডেড সি, দুটো ওই ডাবল বন্ডেড সি গুলোর সঙ্গে দুটো ইন্ডিভিজুয়াল সিএইচ, দুটো সি সিঙ্গেল বন্ড সি, আর সিঙ্গেল বন্ডেড সি গুলোর সঙ্গে 3টে করে সিএইচ আছে। পাশের মলিকুলে দেখো সেম জিনিসই আছে। এই মলিকুলটা তো দেখো সেম জিনিস, সি ডাবল বন্ডেড সি, এইদিকে সিএইচ, ওইদিকে সিএইচ, এদিকে সিসি, এদিকেও সিসি, আর প্রত্যেকটা সি এর সঙ্গে আবার 3টে করে সিএইচ, প্রত্যেকটা সি এর সঙ্গে 3টে করে সিএইচ, সেম জিনিসই আছে, কিন্তু ডিফার কি করেছে? আচ্ছা সো দেখে নাও এভরিথিং সেম ছিল, কিন্তু কি ডিফার করে গেছে? একটাতে দুটো মিথাইল গ্রুপ সেম সাইডে, অন্যটাতে দুটো মিথাইল গ্রুপ অপোজিট সাইডে। একটাতে দুটো হাইড্রোজেন সেম সাইডে, অন্যটাতে দুটো হাইড্রোজেন অপোজিট সাইডে। সেম সাইডে যারা থাকে সেই আইসোমারকে বলা হয় সিস আইসোমার। অপোজিট সাইডে যদি সেম গ্রুপ চলে যায় তাদেরকে বলে ট্রান্স আইসোমার। সেম সাইডে সেম গ্রুপ সিস আইসোমার, অপোজিট সাইডে সেম গ্রুপ ট্রান্স আইসোমার। দে আর জিওমেট্রিক্যাল আইসোমার। ওকে, পরেরটা তো দেখো, পাশেরটা তো দেখো তাই আছে। কি কি জিনিস আছে দেখো, সি ডাবল বন্ডেড সি, সি ডাবল বন্ডেড সি, সিসিএল বন্ড এইখানে একটা আছে, সিসিএল বন্ড এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানেও সিসিএল বন্ড আছে, সিসিএল বন্ড আছে, এখানেও সিএইচ বন্ড আছে, সিএইচ বন্ড আছে, এখানেও সিএইচ বন্ড আছে, সিএইচ বন্ড আছে। বাট ক্লিয়ারলি দেখতে পাচ্ছ একটাতে কান দুটো উপরে করা হয়েছে, অন্যটাতে কান দুটো অপোজিট সাইডে চলে গেছে। সিসিএল বন্ডের ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেছে, সিএইচ বন্ডের ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেছে। একটাতে সেম গ্রুপ সেম সাইডে, তাকে বলবো সিস আইসোমার। একটাতে সেম গ্রুপ অপোজিট সাইডে,
তাকে বলবো ট্রান্স আইসোমার। ক্লিয়ার? সিমিলারলি পাশেরটাতে দেখো, এখানে গ্রুপের জায়গায় এখানে একটা লোন পেয়ার আছে, আবার এই দিকটাতে গ্রুপ নেই, বাকি দেখো এভরিথিং সেম আছে। সি ডাবল বন্ডেড এন, সি ডাবল বন্ডেড এন, তার সঙ্গে এদিকে একটা CH3 CH3, H H, এন এর সঙ্গে OH, এন এর সঙ্গে OH, সঙ্গে এন এর সঙ্গে লোন পেয়ার, এন এর সঙ্গে লোন পেয়ার, মানে স্ট্রাকচারও সেম, বন্ড কানেক্টিভিটি তো সেমই, ফর্মুলা সেমই, ডিফারেন্টটা কি করে গেছে দেখো, লোন পেয়ার আর OH অপোজিট সাইডে চলে গেছে। এটাকে তাই সিস ট্রান্স বলে না, কারণ লোন পেয়ারটা তো কোনো গ্রুপ নয়, লোন পেয়ারটা কোনো অ্যাটম গ্রুপ হলে সিস ট্রান্স বলতাম, কিন্তু যদি লোন পেয়ারটা লোন পেয়ার, ওটা তো ইলেকট্রন জাস্ট, তাই এটাকে সিন আর অ্যান্টি বলা হচ্ছে। সিন মানে সিসের মতন, অ্যান্টি মানে ট্রান্সের মতন, যেহেতু গ্রুপ নেই তাই সিন অ্যান্টি এরকম নাম দেওয়া হয়েছে। তাহলে বলো এই কম্পাউন্ডটা সিস না ট্রান্স? সিস কম্পাউন্ড, কারণ সেম গ্রুপ সেম সাইডে, সেম গ্রুপ সেম সাইডে, সেম গ্রুপ সেম সাইডে, তাই তারা সিস আইসোমার। আচ্ছা এইটা বলো দেখি সিস না ট্রান্স? বলবে স্যার এখানে তো ডিফারেন্ট গ্রুপ স্যার, এটা ডিফারেন্ট গ্রুপ, এটা ডিফারেন্ট গ্রুপ, কিন্তু অ্যাটলিস্ট দুটো সেম গ্রুপ তো সেম সাইডে আছে। আর এরা তো এমন নয় যে সেম গ্রুপ অপোজিট সাইডে চলে গেছে, গ্রুপটাই ডিফার করে গেছে, একটা গ্রুপই ডিফার করে গেছে, তাই তারা সেম গ্রুপ সেম সাইডে বা সেম গ্রুপ অপোজিট সাইডে কোয়েশ্চেনটাই তৈরি হচ্ছে না, কিন্তু একদিকে সেম গ্রুপ স্টিল সেম সাইডে, এইটা হচ্ছে সিস। এইটা কি? এটাও ক্লিয়ারলি সিস, কারণ সেম গ্রুপ সেম সাইডে। বলছি সিস আইসোমার গুলো রিলেটিভলি ট্রান্স আইসোমার থেকে লেস স্টেবল। কেন সিস গুলো লেস স্টেবল? ভালো করে দেখো, সেম গ্রুপ সেম সাইডে থাকলে যদি ছোট গ্রুপ হয় ঝামেলা নেই, বাট বাল্কি সেম গ্রুপ সেম সাইডে থাকা মানে স্টেরিক রিপালশন তৈরি হওয়া। বাল্কি সেম গ্রুপ সেম সাইডে থাকা মানে ধাক্কাধাক্কি তৈরি হওয়া, যেটাকে বলা হয় স্টেরিক রিপালশন। বাল্কি গ্রুপ CH3CH2 CH3CH2 লিখেছি এরকম ভাবে, বাট গ্রুপটা তো 3D তে পুরো ছড়িয়ে আছে না, গ্রুপটা তো CH গুলো 3D তে ছড়িয়ে আছে না, তাহলে 3D তে যদি এরকম করে ছড়িয়ে থাকে দুটো গ্রুপ এবং তারা আবার একই দিকে আছে, তাদের মধ্যে ইলেকট্রন গুলোর মধ্যে রিপালশন হবে কিনা? আছে তো বন্ড ওখানে, বেসিক্যালি বন্ড গুলোতে আছে কি একটা করে ইলেকট্রন পেয়ার, শেয়ার্ড পেয়ার, বন্ড পেয়ার ইলেকট্রন গুলো, তাহলে এই বন্ড পেয়ার ইলেকট্রন গুলোর মধ্যে রিপালশনটা হবে, দুটো বাল্কি গ্রুপ পাশাপাশি থাকলে তাদের বন্ড পেয়ার গুলোর ইলেকট্রন গুলোর মধ্যে রিপালশনটা হবে, দ্যাট ইজ কল্ড স্টেরিক রিপালশন। ওই স্টেরিক রিপালশনটা যত গ্রুপ বাল্কি হবে তত বেশি হবে। ট্রান্সে বলো সেম গ্রুপ কি সেম সাইডে থাকে না অপোজিট সাইডে চলে যায়, তাই যতই বাল্কি গ্রুপ হোক একটা গ্রুপ এইদিকে একটা গ্রুপ 180 ডিগ্রি দূরে, তো কোনোদিনই স্টেরিক রিপালশন হবে না। তাই সিস আর ট্রান্সের মধ্যে কে বেশি স্টেবল? অলওয়েজ। এবার ডিফারেন্ট সিস গুলোর মধ্যে কম্পারিজন চলছে, এই সিসটাতে বাল্কনেস কম আছে তাই লেস মোর স্টেবল, কারণ রিপালশন এখানে কম, এখানে রিপালশন যেটাই আছে না কেন লেস রিপালশন, লেস স্টেরিক রিপালশন, কারণ বাল্কনেস কম আছে, কারণ মিথাইল গ্রুপ অত বড় গাবদা গ্রুপ নয়, ছোট সাইজের গ্রুপ তুলনামূলক, হাইড্রোজেনের থেকে বড় বাট স্টিল ছোট। এটাতে একটু হলেও স্টেরিক রিপালশন বেড়েছে, কারণ একটা মিথাইল বাট অন্যটা ইথাইল হয়ে গেছে, সেম সাইডে আছে, এটাতে স্টেরিক রিপালশন অনেক বেড়েছে, দুটোই মিথাইল হয়ে গেছে, তাই লেফট টু রাইট এর স্টেবিলিটি ইনক্রিজ করেছে, এখানে স্টেরিক রিপালশনের জন্য স্টেবিলিটি কম এই সিসটাতে, এখানে একটু হলেও স্টেবিলিটি বেড়েছে, এখানে স্টেবিলিটি অনেকটাই বেড়েছে। অবভিয়াসলি প্রত্যেকটা সিসের যে করেসপন্ডিং ট্রান্স গুলো, ওই ট্রান্স গুলো বেশি স্টেবল, এর ট্রান্স এর থেকে বেশি স্টেবল, এর ট্রান্স এই সিসের থেকে বেশি স্টেবল, এর ট্রান্স এই সিস্টার থেকে বেশি স্টেবল, কারণ ট্রান্সে বাল্কি গ্রুপ একদম 180 ডিগ্রি অপোজিটে চলে যাচ্ছে, তাই স্টেরিক রিপালশনের চান্সটাই পুরো নষ্ট হয়ে যাচ্ছে, একটু হলেও তো আছে বাট ওখানে চান্সটাই নেই, 180 ডিগ্রি দূরে। ক্লিয়ার? ভেরি গুড। জিওমেট্রিক্যাল আইসোমারের লজিকটা দেখে নাও, কখন জিওমেট্রিক্যাল আইসোমারিজম হবে? কম্পাউন্ডে কি থাকতে হবে? ডাবল বন্ড থাকতে হবে, তবে গিয়ে জিওমেট্রিক্যাল আইসোমার হবে। যে কম্পাউন্ডে ডাবল বন্ড নেই সেখানে, কারণ ডাবল বন্ডের রেসপেক্টেই দেখছো সেম সাইডে সেম গ্রুপ বা সেম সাইডে অপোজিট গ্রুপ, তাই না? তো সেইখানে ডাবল বন্ড থাকতে হবে। সেকেন্ড, ডাবল বন্ডেড কার্বনটাতে কেমন হতে হবে? ডাবল বন্ডেড কার্বনে যে গ্রুপগুলো আছে তারা ডিফারেন্ট গ্রুপ হতে হবে। ফর এক্সাম্পল
এই কম্পাউন্ডটা সিস ট্রান্স বলবে, এই কম্পাউন্ডটা সিস ট্রান্স। দেবজিৎ বলছে ট্রান্স হতে পারে, সিস হতে পারে। দেবাংশু দুটোই হতে পারে। সমানসিতা দেবজিৎ মনে হচ্ছে সিস হবে বলছে। সমানসিতা অদ্রিজা এই কম্পাউন্ডটা সিস ট্রান্স। এটা হচ্ছে সিস্টেম শুনলে কোনটাই হবে না। দেবাংশু অল্টার করেছে, সিস ট্রান্স কোনটাই হবে না। সমানসিতা বলার একবার বুঝতে পারলাম না, ভয়েস ক্র্যাক করছে তোর। স্যার এটা সিস সিস বলছে, সমানসিতা সিস বলছে। অদ্রিজা বলো সিস ট্রান্স এই কম্পাউন্ড। অদ্রিজা সিস ট্রান্স। কোঅর্ডিনেশন কম্পিউটার পড়েছেন না, AB3 হবে না। মেঘনা পড়ে নিচ্ছে কোঅর্ডিনেশন। সো এই কম্পাউন্ডটা সিস ট্রান্স এলিজিবিলিটিতেই পড়ছে না। এটা সিস ও না ট্রান্স ও না, এর কোনো আইসোমারই হবে না, এটা একটাই কম্পাউন্ড। কেন? আইসোমারিজমের ক্রাইটেরিয়াটা ভালো করে দেখো। আইসোমারিজম হতে গেলে কি হতে হবে? ডাবল বন্ডেড কার্বনে ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে। এই ডাবল বন্ডেড কার্বনে তো দুটো গ্রুপ ডিফারেন্ট, CH3 আর H ডিফারেন্ট গ্রুপ। এই ডাবল বন্ডেড কার্বনে কি দুটো গ্রুপ ডিফারেন্ট না দুটোই হাইড্রোজেন? এই কম্পাউন্ডটা সিস ট্রান্স আইসোমারিজম পসিবল নয়। এটা একটাই কম্পাউন্ড, এর কোনো আইসোমার নেই। নো সিস ট্রান্স, কারণ এইদিকে এই কার্বনে তো ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ, বাট ওই কার্বনে দুটো গ্রুপই সেম। ক্রাইটেরিয়া তাহলে কি? প্রত্যেকটা কার্বনে ডিফারেন্ট গ্রুপ যেন অ্যাটাচ থাকে। এইখানেও মিথাইল হাইড্রোজেন ডিফারেন্ট গ্রুপ, এইখানেও যেন মিথাইল হাইড্রোজেন থাকতো। মিথাইল হাইড্রোজেনটা সেম সাইডে থাকবে না অপোজিট সাইডে, পরের কথা। সেম সাইডে বা অপোজিট সাইডে যেদিকেই থাক, বাট দুটো গ্রুপ ডিফারেন্ট হতে হতো এই কার্বনের সঙ্গে। এই কার্বনের সঙ্গে দুটো গ্রুপই সেম হয়ে গেছে, তাই এর সিস ট্রান্স আইসোমারিজম পসিবল নয়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে যদি জিওমেট্রিক্যাল আইসোমার কতগুলো তৈরি হতে পারে? যদি দুটো এন্ড সিমিলার না হয়, মানে সিমেট্রিক্যাল যদি মলিকুল না হয়, তাহলে টোটাল জিওমেট্রিক্যাল আইসোমারের নাম্বার হবে 2 টু দি পাওয়ার n, যেখানে nটা হচ্ছে নাম্বার অফ ডাবল বন্ড। মনে রাখতে হবে টোটাল জিওমেট্রিক্যাল আইসোমারের নাম্বার কত হবে? 2 টু দি পাওয়ার n, যেখানে nটা হচ্ছে যতগুলো ডাবল বন্ড আছে এই কম্পাউন্ডটাতে। ক্লিয়ার? তো ইউজুয়ালি একটা ডাবল বন্ড থাকলে 2 টু দি পাওয়ার 1, মানে দুটোটা কারা? একটা সিস একটা ট্রান্স। ঠিক আছে, মাথায় ঢুকেছে? জিওমেট্রিক্যাল আইসোমারিজম বলো ক্লিয়ার কিনা পুরোপুরি? কারণ এরপর আমরা অপটিক্যাল আইসোমারিজমে ঢুকে যাচ্ছি, যেটা একটু ট্রিকি আছে, একটু বুঝতে হবে। চলে আসছি অপটিক্যাল আইসোমারিজম। সো এখানে কি কি সেম, আমরা একবার কি কি সেম হতে হতে আসছে দেখে নি। স্ট্রাকচারাল আইসোমারিজমে শুধু মলিকুলার ফর্মুলা সেম ছিল, কিন্তু মলিকিউলটার বন্ডিং কানেক্টিভিটি, বন্ডিং প্যাটার্ন, স্ট্রাকচার এবং ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি সব ডিফারেন্ট ছিল, শুধু মলিকুলার ফর্মুলাটুকু সেম ছিল সব কটা স্ট্রাকচারাল আইসোমারিজমে। জিওমেট্রিক্যাল আইসোমারিজমে কি কি সেম হলো? মলিকুলার ফর্মুলাটা সেম, তার সঙ্গে বন্ড কানেক্টিভিটিটাও সেম, শুধু অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হলো। মানে জিনিসটা অনেকটা এরকম ভাবে ভাবতে পারো যে ধরো দুটো একদম আইডেন্টিক্যাল বাড়ি আছে, ঠিক আছে? প্রথমটা বলছি, দুটো একদম আইডেন্টিক্যাল বাড়ি, একদম যেরকম হাউজিং কমপ্লেক্স গুলোতে হয়, বাংলো প্যাটার্নের বাড়ি যেগুলো হয়, সবই একই রকম দেখতে লাগে। ঠিক আছে, বড় বড় ওই কোম্পানিদের যে অফিস কোয়ার্টার গুলো হয়, সবই একই রকমের বাড়ি বানানো আছে। যে যেরকম এলিজিবল তাকে সেরকম বাড়ি প্রোভাইড করা, কেউ বাংলো পায়, কেউ ডুপ্লেক্স পায়, এরকম হাউজিং কমপ্লেক্স যেগুলো বড় বড় হাউজিং কমপ্লেক্স গুলো থাকে। তো ধরলাম দুটো আইডেন্টিক্যাল বাড়ি, একদম মলিকুলার ফর্মুলা সেম টু সেম, বাট একটা বাড়ির ইন্টেরিয়ার কমপ্লিট ডিফারেন্ট, বাড়ির লোকেদের মেম্বার নাম্বার থেকে শুরু করে এভরিথিং কমপ্লিট ডিফারেন্ট। ওই বাড়ির ইনসাইডের টোটাল কালচারই ডিফারেন্ট। ধরে নিলাম ওই বাড়িতে কোনো সাউথ ইন্ডিয়ান ফ্যামিলি থাকে, তো কমপ্লিট কালচার থেকে শুরু করে ডেকোরেশন এভরিথিং ইন্টেরিয়ার ডিফারেন্ট হয়ে যাবে। অন্য বাড়ির ভেতরে ধরলাম কোনো বেঙ্গলি ফ্যামিলি থাকে, সেকেন্ড কমপ্লিট ডিফারেন্ট হয়ে যাবে। তাহলে বাইরে থেকে দেখে শুধু বাড়ি দুটোকে কি মনে হচ্ছে? সেম, বাট ভেতরে স্ট্রাকচার প্রপার্টি এভরিথিং দুটো বাড়িতে ডিফারেন্ট। তারা সবাই স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে পড়ে গেল। জিওমেট্রিক্যাল আইসোমারিজম কারা হবে? দুটো বাড়ি বাইরে থেকেও সেম, আর দুটো বাড়িতেই ধরে নাও বাঙালি ফ্যামিলিই থাকে, তো বেসিক কিছু জিনিস সেম হয়ে যাবে, হ্যাঁ কি না? তারা আলু পোস্ত পছন্দ করবে, তারা মাছ খাবে সারাদিন ধরে, আর তারা দুর্গাপুজো হলেই নিজের বাড়ি যাই করবে, যে যেখানে অন্য জায়গায় যদি পোস্টিং থাকে বলবে দুর্গাপুজো হয়েছে মানে কলকাতায় যাই চলো, আর কলকাতায় গিয়ে গান্ডে বিন্ডে বিরিয়ানি খাই। তো বেসিক কিছু জিনিস তো সেম থাকবে না। তারা বাংলায় কথা বলবে, তাদের
সেই ফেস্টিভ্যালগুলো সেলিব্রেট করবে যেগুলো ইউজুয়ালি বেঙ্গলিরা সেলিব্রেট করে থাকে, সেই কালচারগুলো থাকবে। বাড়িতে হয়তো বাংলায় কথা বলে কিছু বাংলা গান চলবে, এরকম চলবে, রাইট? এই ব্যাপারগুলো থাকবে, কিছু কিছু জিনিস সেম থাকবে। এটা হচ্ছে যে বেসিক্যালি বাড়িটা বাইরে থেকে দেখতেও সেম, বাড়ির ভেতরে বেসিক ফান্ডামেন্টাল জিনিসটা সেম, কিন্তু বাকি অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট। অর্থাৎ একটা বাঙালি ফ্যামিলি ধরলাম একটু ট্র্যাডিশনাল টাইপের, তাদের বাড়ির অ্যারেঞ্জমেন্টে হয়তো খাট বিছানা ফার্নিচার সবই একটু ট্র্যাডিশনাল টাইপের, একটু কাঠের জিনিসপত্র বানানো আছে, খাটগুলোতে হয়তো স্ট্যান্ড দেওয়া আছে, ঠিক আছে, একটু সোফাগুলো হয়তো একটু একরকম ভাবে আছে, মানে একটা পার্টিকুলার সোফা চেয়ারগুলোতে কাঠের আছে। অন্য বাড়িটা পুরো হাইটেক বাড়ি ধরো, মানে তাদের রিমোট কন্ট্রোলে ফ্যান চলে এরকম টাইপের, রোবট এসে সার্ভ করে দিয়েছে, হ্যাঁ পুরো মডার্ন হাইটেক টাইপের, মানে তাদের ট্র্যাডিশনাল ব্যাপার নেই, ঠিক আছে। তাদের হয়তো মানে ডিভানের তলা থেকে একটা ড্রয়ার এক্সট্রা বেরিয়ে চলে আসে বেডের জন্য, বেডটা ওরকম করে, ঠিক আছে। তাদের হয়তো বাড়িতে অ্যালেক্সা দিয়ে সমস্ত লাইটিং হয়ে যায়। সো কালচারাল ডিফারেন্ট হয়ে গেল, একজন একটু ট্র্যাডিশনাল টাইপের কালচার মেনটেন করে, আর অন্যজন পুরো স্মার্ট বলতে যে ব্যাপারটা বোঝায়, পুরো স্মার্ট রুম তার হয়ে গেছে, তো সেরকম ভাবে তার কালচার মনে করে। লাইটের মানে ঘরে তার ভয়েস রেকর্ডিং হয়তো ঘরে লাইট জ্বলে যায়, এরকম ইনফ্রাস্ট্রাকচার সে বানিয়ে দেখছে। ক্লিয়ার? একজনের বাড়ির সামনে হয়তো বাগান যেটা আছে, সেই বাগানে হয়তো সকল জবা ফুল, গাঁদা ফুল, লিলি ফুল, এই ধরনের রঙ্গন ফুল, এইসব ফুলের গাছ। অন্যজনের হয়তো বিদেশি বিভিন্ন ফুলের গাছ। দুজনেই বাঙালি ফ্যামিলি, বেসিক জিনিসটা সেম, বাট এই অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, একটু থট প্রসেসে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এই জিনিসটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম। ক্লিয়ার? পরেরটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। এখানে কি কি সেম? মলিকুলার ফর্মুলা সেম, বন্ড কানেক্টিভিটি সেম, মলিকুলটা থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্টও মোটামুটি সেম, শুধুমাত্র অপটিক্যালি মানে লাইটের সঙ্গে মলিকুলটা কেমন ভাবে ইন্টারঅ্যাক্ট করবে ওই প্রপার্টিটা শুধু ডিফারেন্ট, অপটিক্যালি ডিফারেন্ট। মানে এখন বাড়িও দেখতে সেম, বাড়িতে বাঙালি ফ্যামিলিও আছে, দুটো বাড়ি ট্র্যাডিশনাল বা দুটো বাড়ি একটু স্মার্ট টাইপের, যে কোনো একটা পার্টিকুলার প্যাটার্নে আছে, শুধু সামান্য কিছু ডিফারেন্স আছে। কি? পার্টিকুলার একটা ক্যাটাগরিতে ডিফারেন্স, অপটিক্যাল ক্যাটাগরিতে ডিফারেন্স। অপটিক্যাল ক্যাটাগরি মানে ধরে নিতে পারো কোনো একটা পার্টিকুলার অ্যাসপেক্টে সরাসরি ডিফারেন্ট। একটা অ্যাসপেক্ট হচ্ছে একদল বাড়ি দুর্গাপুজোর সময় কলকাতায় যাব করে, বা পশ্চিমবঙ্গে যাব এবং দুর্গাপুজো এনজয় করবো বলে, অন্য দল বাড়ি সে হয়তো দুর্গাপুজো হলে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। এই পার্টিকুলার অ্যাসপেক্টে ডিফারেন্ট হয়ে গেছে। তারা পুজো টুজো নিয়ে অত বদার না, তারা রাদা বেশি ঘুরতে যেতে পছন্দ করে, তাই ছুটি পেলেই তারা কোনো না কোনো স্টেটে, দেশে হোক দেশের বাইরে হোক, ঘুরতে যাওয়ার প্ল্যান করে। আর অন্য দল বাড়ি কলকাতা অ্যান্ড ওই পুজো সেন্টিমেন্টের প্রতি বেশি অ্যাটাচড, তাই তারা কলকাতা পশ্চিমবাংলা যাব, বাড়িতে যাব, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হবে, গ্যাদারিং হবে, বন্ধুদের সঙ্গে হুজুগ হবে, ওই ব্যাপারটাতে বেশি অ্যাটাচড। অন্যজনের সেই অ্যাটাচমেন্টটা নেই, তারা ঘুরতে যেতে বেশি অ্যাটাচড। তারা ওই এই পার্টিকুলার বাঙালি কলকাতা যাওয়ার সেন্টিমেন্ট, পশ্চিমবঙ্গে যাওয়ার সেন্টিমেন্ট, দুর্গাপুজোর সেন্টিমেন্টে অতটা অ্যাটাচ নয়। এই দুর্গাপুজোর সেন্টিমেন্টে শুধু দুবারই ডিফারেন্ট হয়ে গেছে, আদারওয়াইজ বাকিটা সেম ছিল। এরও হয়তো ট্র্যাডিশনাল, এরও হয়তো ট্র্যাডিশনাল, দুটোই বাঙালি, দুটো বাড়ি থেকে বাড়ির আউটলুক তো সেম ছিল প্রথম থেকে, তাই আইসোমারিজম তারা। তখন বলবো অপটিক্যাল আইসোমার, শুধু লাইটের সঙ্গে ইন্টারঅ্যাক্টটা ডিফারেন্ট হয়ে গেছে। বাকি তাদের লাইটের সঙ্গে ইন্টারঅ্যাক্ট ডিফারেন্ট হয়ে যাওয়ার জন্য তাদের ফিজিক্যাল প্রপার্টি অবধি টু সাম এক্সটেন্ট সেম হয়, তাদের কেমিক্যাল প্রপার্টিও সেম হয়, শুধু লাইটের সঙ্গে তারা ডিফারেন্ট ওয়েতে অ্যাক্ট করে। অপটিক্যাল আইসোমার, তাই নামেই বলে দেওয়া হচ্ছে। কাকে ঘোরায় সেটা দেখছি, বাট লাইটের সঙ্গে ইন্টারাকশনটা ডিফারেন্ট। ক্লিয়ার? অর্থাৎ তাদের মলিকুলার ফর্মুলা সেম, তাদের বন্ড কানেক্টিভিটি সেম, তাদের স্ট্রাকচার সেম, তাদের অ্যারেঞ্জমেন্ট সেম, তাদের ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি সেম। অ্যাপারেন্টলি দেখলে মনে হবে দুটোই সেমই, একদম শুধু ডিফারেন্টটা কখন বোঝা যাবে? ওই অক্টোবর মাসে দুর্গাপুজো এলে ডিফারেন্ট বোঝা যাবে, না এরা তো সেম নয়, এই জায়গাটাতে এটা ডিফারেন্ট। বাকি অ্যাজ ইট ইজ, বাকি আদারওয়াইজ মনে হবে মানে এটা কখন হবে? এটা দুই ভাইয়ের কেস, ধরো দুই ভাই একই কালচারে বড় হচ্ছে কিনা, বা দুই বোন বা দাদা ভাই বা দিদি বোন, এরকম যে ব্যাপারটা একই জিনিসে বড় হচ্ছে, এ শোনো, তাই তারা যদি দুটো বাড়ি বানায় বা দুজন যদি একই কোম্পানিতে চাকরি করে, দুজনেই একই অফিস কোয়ার্টার পেয়েছে, একই রকমের বাড়িতে থাকে, একই রকম তাদের কালচারালি বড় হয়েছে, সো এরও ইন্টেরিয়ার মোটামুটি যেরকম হবে, এরও ইন্টেরিয়ার মোটামুটি সেরকম হবে, কালচারে একই রকম হবে, তারা মাছ খাবে, মাংস খাবে, পোস্ত খাবে, দই খাবে, মিষ্টি চাইবে, যে কোনো কিছু মিষ্টি বাঁটবে, এই কালচারগুলো থাকবে। এই জিনিসগুলো সেম থাকবে, শুধু একটা ভাইয়ের হয়তো ইন্টারেস্ট কলকাতা এন্ড সেন্টিমেন্টে, ওই অক্টোবর মাসে এলে বোঝা যায় যে দুটো ভাই এখানে ডিফারেন্ট। অন্য ভাইয়ের ইন্টারেস্ট আছে তার ফ্যামিলিকে নিয়ে এসে ঘুরতে যাওয়াতে, তাই যতক্ষণ না দুর্গাপুজো আসছে ততক্ষণ ওটা ডিফারেন্ট, এটা বোঝা যাবে, মনে হবে একই রকম। দুর্গাপুজো এলে বোঝা যাবে না এদের ক্যারেক্টারে এই জায়গাটা ডিফারেন্ট আছে, বা এদের কালচারে এই জায়গাটা ডিফারেন্ট আছে, এরা এইটাকে পছন্দ করে, ওটাকে পছন্দ করে, রাইট? তো ওইখান অব্দি মানে বাকি সমস্ত ওয়েতে প্যাটার্ন করা কিন্তু সেম, বাজার করার ধরন, উইকলি সেলিব্রেশনস এর ধরন, ডেইলি লাইফস্টাইল,
সবকিছুই সেম, অ্যাপারেন্টলি বোঝাই যাচ্ছে না ডিফারেন্ট। শুধু অপটিক্যাল ক্যাটাগরিটা এলে লাইটের সঙ্গে ইন্টারাকশনে তারা কি হয়ে যাচ্ছে, ডিফারেন্ট। লাইট বলতে কোন লাইটকে মিন করা হয়, লাইট বলতে প্লেন পোলারাইজ লাইটকে মিন করা হচ্ছে এখানে। সো জানতে হবে প্রথমে প্লেন পোলারাইজ লাইট বলতে কি বোঝায়। লাইট এমনিতে যখন প্রপাগেট করে, আমরা অলরেডি ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে পড়েছি, লাইট প্রপাগেট যখন করে প্রপাগেশনের ডাইরেকশনের সঙ্গে লাইটের অপটিক্যাল ফিল্ড আর লাইটের ইলেকট্রিক্যাল ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার থাকে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকে। এটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্রাইটেরিয়া ছিল ম্যাক্সওয়েল থিওরিতে। তো লাইট তার মানে বলতে পারি মোটামুটি একটা অ্যাক্সিস বরাবর যাচ্ছে, অন্য অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক্যাল ফিল্ড আর থার্ড অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেট করছে, যারা 90 ডিগ্রি রোটেশনে আছে। মানে লাইট অলমোস্ট পুরো অ্যাক্সিসে 360 ডিগ্রি কভার করেই মুভ করছে, হ্যাঁ কি না? একদিকে ওর লাইটটা ওয়েভটা যাচ্ছে, অন্যদিকে তার ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেট করছে, অন্যদিকে তার ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেট করছে। মানে পুরো 360 ডিগ্রি কভার করেই লাইট মুভ করছে, ইয়েস অর নো? তার মানে লাইটের নরমাল লাইটের ডাইরেকশন হচ্ছে 360 ডিগ্রিতে এনি অ্যাঙ্গেলেও মুভ করতে পারে। ওই লাইটকে যদি একটা অপটিক্যাল ফিল্টারের থ্রু দিয়ে পাস করানো হয়, সো দিস ইজ দ্য আনপোলারাইজড লাইট, যেটা নরমাল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা কিনা 360 ডিগ্রির এনি অ্যাঙ্গেলে ভাইব্রেট করতে করতে প্রপাগেট করতে পারে। 360 ডিগ্রির এনি অ্যাঙ্গেলে ভাইব্রেট করতে করতে প্রপাগেট করতে পারে, সেটা হচ্ছে নরমাল লাইট, আনপোলারাইজড লাইট। ওই লাইটকে যদি একটা অপটিক্যাল ফিল্টার, যাকে পোলারাইজার বলা হয়, তার থ্রু দিয়ে পাস করানো হয়, পোলারাইজারের কাজ হচ্ছে অপটিক্যালি ফিল্টার করে দেওয়া, মানে ওই সবকটা ভাইব্রেশনসকে সিজ করে দিয়ে কোনো একটা ভাইব্রেশনকে খালি অ্যালাউ রাখা। ওই একটা ভাইব্রেশনটা আমরা পড়ার সুবিধার জন্য ভার্টিক্যাল ভাইব্রেশন ধরে নিয়ে পড়ছি। যে কোনো একটা ভাইব্রেশনকে অ্যালাউড রেখেছে, যে কোনো একটা ডাইরেকশনে লাইটের ভাইব্রেশনটা অ্যালাউ রেখেছে, বাকি সমস্ত লাইটের ভাইব্রেশনকে সিজ করে দিয়েছে এই পোলারাইজার অপটিক্যাল ফিল্টারটা। এই লাইটটাকে বলে প্লেন পোলারাইজড লাইট। ক্লিয়ার? এবারে এখানে ধরো একটা লাইটের সোর্স আছে, বাল্ব আছে, যে লাইটের সোর্স থেকে নরমাল লাইট বেরোচ্ছে, যে কিনা অল ডাইরেকশনে ভাইব্রেট করতে করতে প্রপাগেট করছে, তাকে পাস করে দেওয়া হয়েছে একটা অপটিক্যাল ফিল্টারের থ্রু দিয়ে। অপটিক্যাল ফিল্টারের থ্রু দিয়ে পাস করে দেওয়া হয়েছে, তাতে লাইটের ভাইব্রেশন সিজড হয়ে গিয়ে খালি একটা ডাইরেকশনেই ভাইব্রেশন অ্যালাউড রয়ে গেছে, যেটাকে আমরা বলছি প্লেন পোলারাইজড লাইট। এবারে ওই লাইটটাকে প্লেন পোলারাইজড লাইটটাকে একটা স্যাম্পল চেম্বারের থ্রু দিয়ে পাস করানো হয়েছে, যার মধ্যে কোনো না কোনো অর্গানিক কম্পাউন্ড প্রেজেন্ট আছে। দেখা যাবে যদি লাইটটার রোটেশন হয়ে যায়, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ লাইটটার রোটেশন হচ্ছে হালকা হালকা করে, এন্ড আলটিমেটলি যখন অবজারভারের কাছে পৌঁছচ্ছে, তখন লাইটটা যে ডাইরেকশনে ভাইব্রেট করছিল সেখান থেকে ক্লিয়ারলি একটা অ্যাঙ্গেলে রোটেশন হয়ে অবজারভারের কাছে রিপোর্টেড হচ্ছে। যে অ্যাঙ্গেলে রোটেশন হয়েছে ধরলাম অ্যাঙ্গেলটাকে আলফা অ্যাঙ্গেল বলা হচ্ছে। যদি এটা হয়ে যায়, আমরা বলতে পারবো ওই স্যাম্পল চেম্বারে থাকা অর্গানিক মলিকিউলটা বা ইনঅর্গানিক মলিকিউলটা লাইটের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছে এন্ড প্লেন পোলারাইজড লাইটের ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন ঘটিয়েছে। এরকম কম্পাউন্ডকে বলা হয় অপটিক্যালি অ্যাক্টিভ। এরকম কম্পাউন্ডকে যে লাইটের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে তাকে বলে অপটিক্যালি অ্যাক্টিভ। যদি পাস করানোতে কোনো রোটেশন না হতো, লাইটটা যেরকম ভার্টিক্যালি ভাইব্রেট করছিল ওরকমই ভার্টিক্যাল ভাইব্রেশনস কন্টিনিউ থাকতো, আমরা কম্পাউন্ডটাকে বলতাম অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, মানে ওই কম্পাউন্ড কোনো ইন্টারঅ্যাক্ট করেনি লাইটের সাথে। ইন্টারঅ্যাক্ট করলে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ করতে পারে। ক্লকওয়াইজ করলে প্লাস আইসোমার বলা হয় বা ডি আইসোমার বলা হয়, ডেক্সট্রা রোটেটরি। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করলে মাইনাস আইসোমার বলা হয় বা লিভো আইসোমার বলা হয়, এল আইসোমার। ঠিক আছে, এল আইসোমার হচ্ছে লিভো আইসোমার, মাইনাস আইসোমার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন যদি হয় লাইটের, আর ডেক্সট্রা আইসোমার ডেক্সট্রা রোটেটরি আইসোমারটা হচ্ছে ডি আইসোমার বা প্লাস আইসোমার। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? পুরো লাইটের পয়েন্টটা মাথায় ঢুকেছে? অপটিক্যাল অ্যাক্টিভিটি তাহলে চেক করতে গেলে আমাকে কি করতে হবে? কম্পাউন্ডকে ইনস্ট্রুমেন্টে ফেলতে হবে, দিয়ে দেখতে হবে লাইট পাস করাতে হবে। লাইট যদি তোমার ঘুরে যায় তাহলে বলবো অপটিক্যালি অ্যাক্টিভ। এবারে চলে আসছি আমরা অপটিক্যাল আইসোমারিজম কেমন ভাবে হতে পারে। দুটো আইসোমার দেখে নিচ্ছি। এটা প্লেন পোলারাইজড লাইট দেখতেই পাচ্ছ, দিস ইজ সরি এটা নরমাল লাইট, একই না? যার অল ডাইরেকশনে ভাইব্রেশন অ্যালাউড, ইয়েস অর নো? এটা পোলারাইজার ফিল্টার, অপটিক্যাল ফিল্টার বা অপটিক্যাল পোলারাইজার, যার থ্রু দিয়ে লাইটটা পাস করেছে, তাতে লাইটের একটাই ভাইব্রেশন অ্যালাউড রয়ে গেছে, বাকিগুলো সমস্ত সিজড হয়ে গেছে। এইখানে একটা কম্পাউন্ড আছে, যেটা সলিড বন্ড ওটা প্লেন অফ দ্য বোর্ডের উপরে আছে, যেটা ডটেড বন্ড ওটা প্লেন অফ দ্য বোর্ডের নিচে পিছন দিকে আছে। এই কম্পাউন্ডের থ্রু দিয়ে লাইটটা যখন পাস করেছে দেখা যাচ্ছে ক্লকওয়াইজ রোটেশন হয়েছে। সিমিলারলি দেখো পরের কম্পাউন্ডটাতে ভালো করে দেখে নাও সেম বন্ডিং কানেক্টিভিটি আছে কিনা।
পরে কম্পাউন্ডে আগে ভালো করে দেখে নাও সেম টাইপের বন্ডিং কানেক্টিভিটি আছে কিনা। সিএইচ বন্ড, সিবিআর বন্ড, সিসিএল বন্ড, সিএফ বন্ড সব সেম প্রেজেন্ট আছে, তো একই বন্ড প্রেজেন্ট আছে। বাট এই কম্পাউন্ডে দেখা যাচ্ছে প্লেন পোলারাইজড লাইটকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করিয়ে দিয়েছে। এইটাকে বলা হয় প্লাস আইসোমার, অপটিক্যাল প্লাস আইসোমার বা ডি আইসোমার ডেক্সট্রা রোটেটরি। এটাকে বলা হয় মাইনাস আইসোমার বা লিভো রোটেটরি বা এল আইসোমার। এখন হচ্ছে কোন একটা কম্পাউন্ড, এই কম্পাউন্ডটা আইসোমারিজম শো করবে কিনা, মানে এই কম্পাউন্ডের কোন এরকম দুটো কম্পাউন্ড থাকবে কিনা যাদের মলিকুলার ফর্মুলা থেকে এভরিথিং সেম, শুধু অপটিক্যাল রোটেশন ডিফারেন্ট হবে, এইটা আমি ইনস্ট্রুমেন্ট ছাড়া বলতে পারছি। ইনস্ট্রুমেন্টে নিয়ে যেতে হবে, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হবে, চেক করব, তবে বলবো অপটিক্যালি অ্যাক্টিভ হবে। কোন ডাইরেকশনে রোটেশন হচ্ছে তার উপর বেস করে বলবো যে প্লাস আইসোমার হবে না মাইনাস আইসোমার হবে। কোন ডাইরেকশনে রোটেশন হচ্ছে তার উপর বেস করে এটা বলতে পারবো, রাইট? তো এখন যদি ইজিলি বলতে হয় তাহলে কেমন করে বলবো, তার আগে দেখে নিই স্পেসিফিক রোটেশনটা কি জিনিস। এটা ছিল প্লেন পোলারাইজড লাইট, সরি এটা ছিল নরমাল লাইট, ঠিক আছে? নরমাল লাইট কোন সোর্স থেকে আসছে, নরমাল লাইটকে পোলারাইজারের থ্রু দিয়ে পাস করানো হয়েছে, তো প্লেন পোলারাইজড লাইট হয়ে গেছে এটা, হ্যাঁ কি না? প্লেন পোলারাইজড লাইট তারপরে স্যাম্পল চেম্বারের থ্রু দিয়ে গেছে, এন্ড ফাইনালি যখন বেরিয়েছে তখন এতটা অ্যাঙ্গেলে রোটেশন করেছে, ছিল এরকম, রোটেশন হয়েছে এরকম, তাহলে অ্যাঙ্গেল অফ রোটেশন কত? আলফা, রাইট? এটা হচ্ছে স্যাম্পল টিউব, স্যাম্পলের মধ্যে অর্গানিক কম্পাউন্ডস আছে, তাহলে ছিল প্লেন পোলারাইজড লাইট, যে ডাইরেকশনে ভাইব্রেট করছিল সেখান থেকে আলফা অ্যাঙ্গেলে রোটেশন করে ফাইনালি অবজার্ভ করতে পারছি আলফা অ্যাঙ্গেলে রোটেট গেছে, এটা অবজার্ভ করতে পারছি। স্পেসিফিক রোটেশন আলফা থার্ড ব্র্যাকেট ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রোটেশন, যেটা ওখানে অবজার্ভ করলাম আলফা, ডিভাইডেড বাই সি ইনটু এল, যেখানে সিটা হচ্ছে কনসেন্ট্রেশন ইন গ্রাম পার এমএল, কার? ওই অর্গানিক স্যাম্পলটার কনসেন্ট্রেশন ইন গ্রাম পার এমএল, আর এলটা হচ্ছে স্যাম্পল চেম্বারটার লেংথ ইন ডেসিমিটার ইউনিট, পাথ লেংথ, কতটা পাথ ওই লাইটটা ফলো করছে, কতটা স্যাম্পল চেম্বার যতটা লম্বা, তা লাইটটা কতটা পাথ ফলো করার পরে বেরিয়েছে, যতটা লম্বা স্যাম্পল চেন আছে, স্যাম্পল চেম্বারটা যতটা লম্বা ততটাই পাথ ফলো করে লাইটটা বেরোচ্ছে, ওই এলটা হচ্ছে পাথ লেংথ ইন ডেসিমিটার ইউনিট। টুকটাক নিউমেরিক্যাল আসতে পারে, তাই ফর্মুলাটা খেয়াল রাখতে হবে, বোর্ডে আসবে না, এলে কম্পিটিটিভই আসবে। স্পেসিফিক রোটেশন ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রোটেশন alpha divided by concentration of the sample in gram per ml into length of the sample chain, sample tube length in decimeter unit। অন্য কোন ইউনিটে থাকলে তোমাকে ডেসিমিটার ইউনিটে নিয়ে এসে তারপরে এল এর ভ্যালু পুট করতে হবে। মাথায় ঢুকেছে? বেশ, এবার দেখে নেওয়া যাক মেশিনে না গিয়ে, ইনস্ট্রুমেন্টে না গিয়ে কি করে বোঝা যেতে পারে। তার জন্য আমাদের জানতে হবে কাইরালিটি জিনিসটা কি। লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড হচ্ছে একে অপরের নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। যদি লেফট হ্যান্ড নাও, আয়নায় দেখবে যে হ্যান্ডটা দেখতে পাচ্ছ ওটাই তোমার রাইট হ্যান্ড হবে, রাইট হ্যান্ড নিলে আয়নায় যে হ্যান্ডটা দেখতে পাচ্ছ ওটাই তোমার লেফট হ্যান্ড হবে। তার মানে লেফট হ্যান্ডের মিরর ইমেজ কে? রাইট হ্যান্ড। বাট তারা কি সুপার ইম্পসিবল? নন সুপার ইম্পসিবল মিরর ইমেজদেরকে বলা হয় কাইরাল মলিকুল। কি বলে? বা তাকে বলা হয় কাইরালিটি। কাইরালিটি মানেটা হচ্ছে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজিবিলিটি। কাইরালিটি মানে কি? নন সুপার ইম্পসিবল মিরর ইমেজিবিলিটি, মানে তুমি আর তোমার মিরর ইমেজ যদি একে অপরের উপরে সুপার ইম্পোজ করে যাও তাহলে তুমি অ্যাকাইরাল, যদি না করো তাহলে তুমি কাইরাল মলিকুল। কেন কাইরালিটি পড়ছি? কাইরাল মলিকুল গুলোই অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল। অপটিক্যালি অ্যাক্টিভ চেক করার জন্য এখন অবধি যে উপায়টা পেয়েছে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টে গিয়ে চেক করতে হবে, বাট ইনস্ট্রুমেন্টে গিয়ে প্রত্যেকবার চেক করার টাইম, মানি, ম্যান পাওয়ার, এভরিথিং কনজিউম করবে প্রচুর। তাই আমাকে থিওরিটিক্যালি মলিকুলের স্ট্রাকচার দেখে বোঝার চেষ্টা করতে হবে যে এটা অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারে কিনা। স্ট্রাকচার দেখে বোঝার প্রথম ক্রাইটেরিয়া মলিকুলটা কাইরাল কিনা চেক করো। কাইরাল চেক করতে হবে মানে অরিজিনাল মলিকুল ড্র করতে হবে, তার মিরর ইমেজ মলিকুল ড্র করতে হবে, ওই অরিজিনাল আর মিরর ইমেজ একে অপরের উপরে সুপার ইম্পোজেবল হচ্ছে কিনা চেক করতে হবে। যদি হয়ে যায় মলিকুল অ্যাকাইরাল হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে ইনস্ট্রুমেন্টে। যদি না হয়, নন সুপার ইম্পোজেবল থেকে যায়, মলিকুল কাইরাল হবে, ইনস্ট্রুমেন্টে অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে টোটাল পুরো জিনিসটা। এবারে দেখো নন সুপার ইম্পসিবল মিরর ইমেজিবিলিটি বলতে কি বোঝানো হচ্ছে তার আগে একটা অবজেক্টের থ্রু দিয়ে দেখে নি। এই একটা বটল, এটা তার মিরর ইমেজ বটল, তাহলে এই বটল এটা কি সুপার ইম্পসিবল? ক্লিয়ারলি মিশিয়ে দিলে মিশেই যাচ্ছে। তাহলে এরা এই বটলটা কাইরাল না কাইরাল? আর হাতটা কাইরাল না কাইরাল?
ক্লিয়ার? এটা অ্যাকাইরাল, এটা কাইরাল, কারণ সুপার ইম্পোজেবল হচ্ছে না। কাইরাল হলে মলিকিউল অপটিক্যালি অ্যাক্টিভ হবে, তাই কাইরালিটি চেক করছি ইনস্ট্রুমেন্টে না গিয়ে। অ্যাকাইরাল হলে মলিকিউল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, ইনস্ট্রুমেন্টে না গিয়ে আমি চেক করার চেষ্টা করছি। যেমন ফর এক্সাম্পল এই মলিকিউলটার মিরর ইমেজ, এই মলিকিউলটা মাঝখানে আছে কার্বন, এন্ড তারা ক্লিয়ারলি অপটিক্যালি মানে যদি এটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিই বা কোনোভাবে যদি মিশে যায় কিনা চেষ্টা করে দেখি, দেখা যাবে মিশছে না, নন সুপার ইম্পসিবল থেকে যাচ্ছে। তাই মলিকুলের এটাকেও বলবো কাইরাল, এটাও হচ্ছে কাইরাল, এটা অপটিক্যালি অ্যাক্টিভ, এটা অপটিক্যালি অ্যাক্টিভ। কোন একটা প্লাস আইসোমার হবে, অন্যটা মাইনাস আইসোমার হবে। কোনটা কি আইসোমার ওটা ইনস্ট্রুমেন্টে গিয়েই বলতে হবে। কিন্তু এই মলিকিউলটা দেখা যাবে যে 180 ডিগ্রি রোটেশন যদি করে দেওয়া হয়, এটা অরিজিনাল মলিকিউল, এটা তার মিরর ইমেজ মলিকিউল। অরিজিনাল আর মিরর ইমেজ একে অপরের উপরে সুপার ইম্পোজ করে যাবে যদি 180 ডিগ্রি রোটেশন করে দেওয়া যে কোনো একটা মলিকিউলকে। যে কোনো একটা মলিকিউলকে এরকম মাথাটা ধরে যদি ঘুরিয়ে দেওয়া হয়, 180 ডিগ্রি যদি রোটেশন করে দেওয়া হয়, লেফটের দিকের গুলো সব রাইটের দিকে চলে যাবে, রাইটের দিকের গুলো সব লেফটে চলে আসবে এন্ড সুপার ইম্পোজ করে যাবে। হচ্ছে না। উপরে যখন তুমি এটাকে 180 ঘোরাবে, যে ব্রোমিনটা প্লেন অফ দা বোর্ডের তলায় ছিল ওই ব্রোমিনটা প্লেন অফ দা বোর্ডের উপরে চলে আসবে, কিন্তু মিরর ইমেজে প্লেন অফ দা বোর্ডের তলাতেই আছে ব্রোমিনটা। যে ব্রোমিনটা তোমার প্লেন অফ দা বোর্ডের তলায় ছিল 180 ডিগ্রি ঘোরাও, ওই ব্রোমিন প্লেন অফ দা বোর্ডের উপরে, যদি এটা প্লেন হয়। যে ব্রোমিন তলায় আছে ওই ব্রোমিন 180 ডিগ্রি রোটেশনে প্লেন অফ দা বোর্ডের উপরে, কিন্তু মিরর ইমেজে তো প্লেন অফ দা বোর্ডের তলাতেই রয়ে গেছে ওই ব্রোমিন, তাহলে কেমন করে সুপার ইম্পসিবল হলো? ক্লিয়ার? অরিজিনাল মলিকিউল আর মিরর ইমেজ মলিকিউল একে অপরের উপরে সুপার ইম্পোজ হয়নি এই মলিকিউলে, তাই এটা কাইরাল। কাইরাল মানে ইনস্ট্রুমেন্টে না গিয়ে বলতে পারি মলিকিউল অপটিক্যালি অ্যাক্টিভ হতে চলেছে। এটা অপটিক্যালি অ্যাক্টিভ, এটা অপটিক্যালি অ্যাক্টিভ, দুটোই অপটিক্যালি অ্যাক্টিভ হতে চলেছে। এখানে এটা হয়ে যাবে, তাই এটা অ্যাকাইরাল, এন্ড সেই কারণে ইনস্ট্রুমেন্টে না গিয়ে বলতে পারি মলিকিউল অপটিক্যালি ইনঅ্যাক্টিভই থাকবে। ক্লিয়ার? এবার হচ্ছে ইজি মলিকিউলের জন্য এটা চেক করা সুবিধে। অরিজিনাল মলিকিউল মিরর ইমেজ ড্র করে নেওয়ার সুবিধে, চেক করার সুবিধে। ডিফিকাল্ট মলিকিউল হলে একটা বড় লম্বা চেন, 180টা চেনের কার্বনের মলিকিউল, তার অরিজিনাল মলিকিউল ড্র করতেই ফেটে যাবে, তার মিরর ইমেজ ড্র করা তো পরের কথা। এন্ড সেখানে আবার সুপার ইম্পসিবল কিনা চেক করা, যেখানে কার্বন কার্বনের এত ব্রাঞ্চেস আছে, এত চেঞ্জ আছে, ক্যাটিনেশন প্রপার্টি শো চলছে, ডিফিকাল্ট, নেক্সট ইম্পসিবল হয়ে যাবে। তাই অন্য উপায় খুঁজতে হবে কাইরালিটি হওয়ার, অ্যাকাইরালিটি হওয়ার। কি উপায়? সিমেট্রি চেক করা। কোন মলিকিউল যদি সিমেট্রিক হয়, কেমন সিমেট্রিক? আইদার তার মধ্যে প্লেন অফ সিমেট্রি থাকবে, মানে কি এমন একটা প্লেন মলিকিউলের থ্রু দিয়ে যাবে যেটা পুরো মলিকিউলটাকে ইকুয়ালি দুটো হাফে ডিভাইড করে দেবে। সো এটা একটা প্লেন অফ সিমেট্রি, এটা একটা প্লেন অফ সিমেট্রি, এটা একটা প্লেন অফ সিমেট্রি। দেখো এই সবকটা প্লেন হচ্ছে প্লেন অফ সিমেট্রি, যেটা মলিকিউলকে ক্লিয়ারলি দুটো ইকুয়াল হাফে ডিভাইড করে দিচ্ছে। এটা তো বক্স, এখানে দেখো মলিকিউল গুলো আছে। এই মলিকিউল, এই প্লেনটা মলিকিউলকে দুটো ইকুয়াল হাফে ডিভাইড করে দেয়, এই প্লেনটা মলিকিউলকে দুটো ইকুয়াল হাফে ডিভাইড করে দেয়। ওই মলিকিউলকে এইভাবে যদি একটা প্লেন পাস করো না, যদি ইকুয়াল হাফে ডিভাইড হয়ে যায়। এই মলিকিউলগুলোর থ্রু দিয়ে একটা করে প্লেন পাস করালে মলিকিউল দুটো ইকুয়াল হাফে ডিভাইড হয়ে যায়, মানে মলিকিউলে কি প্রেজেন্ট আছে? প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট আছে। মলিকিউল মানে সিমেট্রিক্যাল, মলিকিউল যদি সিমেট্রিক্যাল হয় ওই মলিকিউল অ্যাকাইরাল হবে, মানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। ইনস্ট্রুমেন্টে না গিয়েই বলতে পারছি। যেমন যদি কোনো প্লেন খুঁজে পাওয়া যায় মলিকিউলটার মধ্যে যেটা মলিকিউলকে দুটো ইকুয়াল হাফে ডিভাইড করে দিচ্ছে, ইনঅ্যাক্টিভ হতে চলেছে এই মলিকিউল, কারণ এটা অ্যাকাইরাল হবে, এটা সিমেট্রিক মলিকিউল। এটা এটা এই মিথাইল দুটো অ্যাকচুয়ালি আছে প্লেন অফ দা বোর্ডের উপরে, এরকম ভাবে, ঠিক আছে, উপরের দিকে আছে। এই মিথাইলটা আছে প্লেন অফ দা বোর্ডের তলায়। এবারে যখন এরকম ভাবে একটা প্লেন যাচ্ছে, এই দিকের হাফে কি আছে দেখ, এই পার্টটা তো ক্লিয়ার, এই পার্টটা তো সিমেট্রিক, ক্লিয়ার হ্যাঁ কি না? এই পার্টটা তো দুদিকেই সিমেট্রিক। এই দিকে আছে একটা মিথাইল উপরে, অন্যটা তো একটা মিথাইল উপরেই আছে না, তাহলে এইটা একই রকম তো দুদিকে হাফে। এই দিকের হাফেও একটা মিথাইল এরকম উপরের দিকে করে আছে, এই দিকের হাফটাতে একটা মিথাইল এরকম উপরের দিকে করে আছে, তার দুটো দিকে একই ভাবে এরকম আছে, তাহলে সিমেট্রিক কিনা? এই হাতের মতন আছে। আসছি, ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, নিচে একটা আছে যেটা প্লেন অফ দা বোর্ডের থেকে পিছনের দিকে আছে। ওই পিছনের দিকে যে মলিকিউলটা আছে, ভালো করে দেখ, প্লেনটা পুরো মলিকিউলটাকে বাইসেক্ট করে বেরিয়ে যাচ্ছে। কার্বন অর্ধেক, হাইড্রোজেন অর্ধেক, বাইসেক্ট করে দিয়ে যাচ্ছে মলিকিউলটাকে। ইমাজিনারি প্লেন, এগুলো কি সত্যি প্লেন? দিস আর দ্য ইমাজিনারি প্লেনস। এই প্লেনটা যদি পুরো মলিকিউলটা এরকম ভাবে থেকে থাকে, CH3 যতটা ভলিউম জুড়ে পুরো CH3 আছে, এই প্লেনটা ক্লিয়ারলি দেখ বাইসেক্ট করে দিয়েছে পুরো মলিকিউলটাকে।
এইখানেও তো তাই হচ্ছে, অক্সিজেন অ্যাটমকে বাইসেক্ট করেই তো প্লেনটা বেরিয়ে গেছে। ওইদিকে একটা পার্ট ছিল, এদিকে একটা পার্ট ছিল, বাট এই অক্সিজেনটা কি হয়েছে, বাইসেক্ট হয়ে গেছে না। এরকমই এদিকে একটা পার্ট এরকম উপরের দিকে, ওইদিকে একটা পার্ট ফিঙ্গার মতন উপরের দিকে, কিন্তু এইটা বাইসেক্ট হয়ে বেরিয়ে গেছে পুরো। তাই এদিকের পুরো পার্ট ওদিকের পুরো পার্ট সেম টু সেম হয়ে গেছে, মলিকুলে প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট আছে, এন্ড মলিকুল অ্যাকাইরাল হতে চলেছে, মানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। সেকেন্ড উপায়, যদি মলিকুলে কোনো প্লেন অফ সিমেট্রি খুঁজে না পাই, মলিকুলে সেন্টার অফ সিমেট্রি খুঁজতে হবে। সেন্টার অফ সিমেট্রি মানে মলিকুলের মাঝখানে এমন কোন একটা ইমাজিনারি পয়েন্ট, যে পয়েন্ট থেকে কোন একটা দিকে যে ডিসটেন্স যাব, তাতে যে পয়েন্টে পৌঁছাবো অপোজিট ডাইরেকশনে ইকুয়াল ডিসটেন্স এলে সেম পয়েন্টে যদি পৌঁছে যাই, তাহলে বলবো মলিকুলে সেন্টার অফ সিমেট্রি আছে, আই বলা হয় সেন্টার অফ সিমেট্রিকে। এই সমস্ত স্ট্রাকচারগুলোতে সেন্টার অফ সিমেট্রি আছে। মলিকুলে দেখে নেওয়া যাক, এই পার্টিকুলার মলিকুলে এইখান থেকে যেখানে পৌঁছেছি সিও বন্ডে, অপোজিট ডাইরেকশন এলে সেম জায়গায় পৌঁছেছি সিও বন্ডে। এখান থেকে সিএইচ3 তে পৌঁছেছি, অপোজিট ডাইরেকশনে ইকুয়াল ডিসটেন্স আসো, সিএইচ3 তেই পৌঁছাবে। এইখান থেকে এখানে যাও, এনএইচ এ পৌঁছাবে, ইকুয়াল ডিসটেন্স অপোজিটে আসো, এনএইচ এই পৌঁছাবে। এদিকে যাও, কার্বনে পৌঁছাবে, ইকুয়াল ডিসটেন্স অপোজিটে আসো, কার্বনেই পৌঁছাবে। মলিকুল সিমেট্রিক মলিকুল কেমন ভাবে, সেন্টার অফ সিমেট্রি রেসপেক্টে। মলিকুলের মাঝে একটা ইমাজিনারি প্লেন আছে, যে ইমাজিনারি প্লেনটা মলিকুলকে দুটো ইকুয়াল হাফে ডিভাইড, যে ইমাজিনারি প্লেনটা মলিকুলের মাঝে একটা ইমাজিনারি পয়েন্ট আছে, যে পয়েন্টটা থেকে একদিকে গেলে যেখানে পৌঁছানো যাবে, অন্যদিকে গেলে সেম জায়গাতে এসে পৌঁছাচ্ছি। যদি থাকে সেন্টার অফ সিমেট্রি বা প্লেন অফ সিমেট্রি, কোন সিমেট্রি থাকলে মলিকুল কি হবে, অ্যাকাইরাল। অ্যাকাইরাল মানে মলিকুলের মিরর ইমেজ তার মলিকুল আর তার মিরর ইমেজ এরা কি হবে, সুপার ইম্পোজ করবে, মানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হতে চলেছে। এবার কোয়েশ্চেন, যদি কোনোটাই না থাকে, কাইরাল মলিকুলের ক্রাইটেরিয়া, যাদের সব কিচ্ছু নেই, কি কি ক্রাইটেরিয়া, কোন সিমেট্রি এলিমেন্ট থাকবে না, না প্লেন অফ সিমেট্রি না সেন্টার অফ সিমেট্রি, কোনোটাই থাকবে না। যদি না থাকে, তাই অরিজিনাল মলিকুল আর মিরর ইমেজ মলিকুল একে অপরের উপরে নন সুপার ইম্পসিবল থাকবে। ওই অরিজিনাল মলিকিউলটা এবং দুজনেই তাহলে ইন্ডিভিজুয়ালি অপটিক্যালি অ্যাক্টিভ হতে চলেছে। ওই অপটিক্যালি অ্যাক্টিভ দুজনকে বলা হয় এনানসিওমার। অরিজিনালটা একটা এনানসিওমার আর মিরর ইমেজটা তার আরেকটা এনানসিওমার, যারা হচ্ছে অ্যাকচুয়ালি অপটিক্যাল আইসোমার। অপটিক্যাল আইসোমার হতে গেলে তাহলে কাইরাল হতে হবে, মানে কোনো সিমেট্রি এলিমেন্ট থাকা চলবে না, মানে অরিজিনাল মলিকিউলটা এবং তার মিরর ইমেজ নন সুপার ইম্পসিবল হবে। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ হবে কিনা চেক করার নাম্বার 1 উপায়, ডাইরেক্ট ইনস্ট্রুমেন্টে যাও, অপটিক্যালি অ্যাক্টিভ কিনা চেক করে নাও। নাম্বার 2 উপায়, অরিজিনালকে ড্র করো, তার মিরর ইমেজকে ড্র করো, সুপার ইম্পসিবল কিনা দেখে নাও, না সুপার ইম্পসিবল হলেই কাইরাল, অপটিক্যালি অ্যাক্টিভ। নাম্বার 3 উপায়, কোন সিমেট্রি এলিমেন্ট প্রেজেন্ট নেই, এটা এনশিওর করো, প্লেন অফ সিমেট্রি সেন্টার অফ সিমেট্রি কিছু প্রেজেন্ট নেই, তাহলে ওটা কাইরাল হবে, অপটিক্যালি অ্যাক্টিভ হবে। অপটিক্যালি অ্যাক্টিভ হওয়া মানে অরিজিনাল আর মিরর ইমেজ থাকবে, দুজনেই অপটিক্যালি অ্যাক্টিভ হবে, তাদেরকে এনানসিওমার বলবো। একটা এনানসিওমার যদি প্লেন পোলারাইজড লাইটকে ক্লকওয়াইজ ঘোরায়, তাকে ডি আইসোমার বলা হবে। অন্য এনানসিওমারটা সেক্ষেত্রে প্লেন পোলারাইজড লাইটকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে ইকুয়াল অ্যাঙ্গেলে, তাকে লিভো আইসোমার বা এল আইসোমার বলা হবে। একটা এইটা ইনস্ট্রুমেন্টে গিয়ে বুঝতে হবে কোনটা ডেক্সট্রো কোনটা লিভো হবে। একটা আইসোমার অন্য আইসোমারকে ক্লকওয়াইজ ঘোরাবে, একটা আইসোমার ক্লকওয়াইজ ঘোরাবে যত অ্যাঙ্গেলে, অন্য আইসোমারটা সেম অ্যাঙ্গেলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। কাকে? প্লেন পোলারাইজড লাইটকে। চলে আসছি এবার ফিশার প্রজেকশন ফর্মুলা। এই পার্টটা যদি অতটা ইম্পর্টেন্ট নয়, তাও একবার দেখে নি। যদি কোন একটা মলিকুল ধরো 3 ডাইমেনশনালি এরকম আছে, এটা 3D ডায়াগ্রাম। কি ডায়াগ্রাম এটা? কার? ল্যাকটিক অ্যাসিডের। ল্যাকটিক অ্যাসিডের 3D ডায়াগ্রামটা কেমন আগে দেখে নাও। এই কার্বনটার প্লেন অফ দা বোর্ডে এদিকে OH গ্রুপ আছে, এদিকে হাইড্রোজেন আছে, বাট এই মিথাইল আর এই COOH এই গ্রুপটা প্লেন অফ দা বোর্ডের পিছন দিকে আছে। মানে এটা যদি প্লেন অফ দা বোর্ড হয়, কার্বন এদিকে OH আছে, এদিকে C আছে, কার্বনের এদিকে OH এদিকে C, ঠিক আছে, এদিকে OH এদিকে C। আর প্লেন অফ দা বোর্ডের পিছন দিকে এরকম ভাবে আছে মিথাইল, আর এরকম ভাবে আছে COOH, প্লেন অফ দা বোর্ডের পিছন দিকে, তাই ডটেড বন্ডে দেওয়া হয়েছে। সো দিস ইজ আ 3D স্ট্রাকচার। এটাকে যদি 2D তে নিয়ে আসা হয়, তখন এটাকে পুরোটাকে প্লাস করে দেওয়া হয়। প্লাস মানে মাঝখানে কার্বন, কার্বনের উপরে CH3, মানে বুঝে যেতে হবে এই CH3টা প্লেন অফ দা বোর্ডের পিছনে আছে। নিচে COH মানে বুঝে যেতে হবে এই COHটা নিচের দিকে প্লেন অফ দা বোর্ডের পিছনে আছে। আর লেফট রাইটে যারা আছে ওরা প্লেন অফ দা বোর্ডেই আছে। এই 3D রিপ্রেজেন্টেশনটাকে এইভাবে 2D করে দেওয়াকে বলা হয় ফিশার প্রজেকশন ফর্মুলা। দিস ইজ দ্য প্রজেকশন ফর্মুলা, ফিশার প্রজেকশন ফর্মুলা। অর্থাৎ ইজি ওয়েতে লেখা হচ্ছে, 3D তে না লিখে 2D তে লেখা হচ্ছে।
যেমন এই ফিশার প্রজেকশন ফর্মুলা অনুযায়ী সুবিধা হয় কাইরাল কার্বন খুঁজে পাওয়াতে, মানে কাইরালিটি চেক করার 4 নাম্বার এন্ড শর্টকাট উপায় বলছি। 3টে উপায় তো বলে দিয়েছি অলরেডি। কি কি? সিমেট্রি এলিমেন্ট চেক করো, অথবা মিরর ইমেজ ড্র করে সুপার ইম্পসিবল, নন সুপার ইম্পসিবল এসব করতে থাকো, নাহলে ইনস্ট্রুমেন্টে যাও। 3টে উপায়, 4 নম্বর শর্টেস্ট উপায় যেটা এক্সাম হলের জন্য অ্যাপ্লিকেবল। এমন একটা কার্বন খুঁজে বার করো যে কার্বনে 4টে গ্রুপই ডিফারেন্ট। এমন একটা কার্বন খুঁজে বার করো, যে পার্টিকুলার কার্বনটাকে মার্ক করেছি সেটা ছাড়া অন্য কার্বনে দেখেনি। এখানে আরো একটা কার্বন আছে, হ্যাঁ কি না? এই কার্বনে 3টে হাইড্রোজেনই সেম, এই কার্বনেও 3টে হাইড্রোজেনই সেম, সেটা কাইরাল কার্বন নয়। কার্বন এখানেও আছে, সেম সেম নয়। একটাই কার্বন পাওয়া গেছে যে কার্বনের 4টে গ্রুপই ডিফারেন্ট, COH OH H CH, 4টেই ডিফারেন্ট গ্রুপ। এরকম কার্বনওয়ালা এরকম যদি কোথাও প্রেজেন্ট থাকে সেই কার্বনকে বলা হয় কাইরাল কার্বন। যদি পুরো মলিকিউলে সব কার্বনই যদি এরকম পুরো মলিকিউলের মধ্যে সব কার্বনই ধরো কোনো না কোনো 4টে ডিফারেন্ট গ্রুপ নেই, মানে কোথাও 2টো সেম, কোথাও 3টে সেম, কোথাও 4টেই সেম, এরকম ভাবে আছে, কিন্তু একটাও কার্বন যদি পুরো মলিকিউলে খুঁজে পাওয়া যায় যে কার্বনের 4টে গ্রুপ ডিফারেন্ট, ওই কার্বনকে বলবো কাইরাল কার্বন। যে কার্বন কাইরাল কার্বন থাকবে, যে কম্পাউন্ডে কাইরাল কার্বন থাকবে, ওই পুরো কম্পাউন্ডটা হবে কাইরাল। ওই কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, কারণ ওই কম্পাউন্ডে কোনো সিমেট্রি এলিমেন্টও থাকবে না, ওই কম্পাউন্ডটার মিরর ইমেজের উপরে নন সুপার ইম্পসিবল থাকবে। চেক না করে আমি শর্টকাটে বলতে পারবো এটা। কাইরাল কার্বন খুঁজে বার করো কম্পাউন্ডে, ওই কম্পাউন্ড কাইরাল হবে, মানে ওর মধ্যে কোনো সিমেট্রি এলিমেন্ট থাকবে না, চেক না করেই বলতে পারবো, মানে ওই কম্পাউন্ডে কোন রকম মিরর ইমেজের উপরে সুপার ইম্পসিবিলিটিও থাকবে না, চেক না করেই বলতে পারবো। তার মানে অপটিক্যাল অ্যাক্টিভ হবে, তার মানে তার 2টো আইসোমার হবে, 2টো এনানসিওমার হবে, একটা প্লাস একটা মাইনাস, একটা ক্লকওয়াইজ ঘোরাবে প্লেন পোলারাইজড, একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, যেটা আমাকে ইনস্ট্রুমেন্টে গিয়েই বলতে হবে। ক্লিয়ার শর্টকাটটা? এনানসিওমারে তাহলে প্রপার্টি কি কি? মলিকুলার ফর্মুলা সেম, স্ট্রাকচার সেম, বেসিক কেমিক্যাল ফিজিক্যাল প্রপার্টি সেম, অলমোস্ট সিমিলার ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি। ওই 2টো বাঙালি পরিবার, 2টো ভাইয়ের যে কথাটা বললাম তারা হচ্ছে এনানসিওমার্স, তো ব্রাদার্স আর বেসিক্যালি এনানসিওমার টাইপ। ওকে, কি ডিফারেন্ট? 2টো এনানসিওমার প্লেন এন্ড পোলারাইজড লাইটকে ডিফারেন্ট ওয়েতে রোটেট করে, এটাই ডিফারেন্ট। তার জন্য তারা অপটিক্যালি অ্যাক্টিভ হয়, একটা প্লাস অন্যটা মাইনাস। ক্লিয়ার? রেসিমিক মিক্সচার কাকে বলে? যদি এমন কোন একটা কম্পাউন্ড আছে যে কম্পাউন্ডে 2টো এনানসিওমার 1:1 রেশিওতে আছে, 2টো এনানসিওমার SN1 রিঅ্যাকশনের প্রোডাক্টে যেটা পাওয়া যায়, 2টো এনানসিওমার কেমন রেশিওতে আছে? 1:1 মিক্সচারটার মধ্যে। পুরো মিক্সচারটাকে আমি স্যাম্পল টিউবে দিয়েছি, ইনস্ট্রুমেন্টে চেক করার চেষ্টা করছি। এটা ছিল প্লেন পোলারাইজড লাইট। একটা এনানসিওমার যে কিনা ক্লক এনানসিওমার মানে প্লাস এনানসিওমার, সে ওই প্লেন পোলারাইজড লাইটকে ক্লকওয়াইজ ঘুরিয়েছে, কিন্তু অন্য এনানসিওমারটা 1:1 রেশিওতে প্রেজেন্ট আছে, তাহলে ওই রোটেশনটাকে ও আবার ইকুয়াল অ্যাঙ্গেলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেটাও ঘুরিয়ে দিচ্ছে। তাহলে ক্লকওয়াইজে যতটা ঘুরলো অ্যান্টি ক্লকওয়াইজে অতটাই ঘুরে গেল, নেট অপটিক্যাল রোটেশন 0। নেট রোটেশন 0 হওয়া মানে আমি কি বুঝবো আদৌ ওখানে অপটিক্যালি অ্যাক্টিভ লোকে প্রেজেন্ট আছে, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড প্রেজেন্ট আছে? না, আমি কি বুঝবো? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড প্রেজেন্ট আছে, কারণ যা লাইট গেছিল প্লেন পোলারাইজড লাইট যা গেছিল সেম ডাইরেকশনে প্লেন পোলারাইজড লাইট আউটপুটে এসেছে, নো নেট রোটেশন। আমি কি বুঝবো? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ডই প্রেজেন্ট ছিল। কিন্তু না, এরকম হতেই পারে ওই কম্পাউন্ডে 1:1 এ 2টো অপটিক্যালি অ্যাক্টিভ এনানসিওমার প্রেজেন্ট ছিল, যার একটা এনানসিওমার ক্লকওয়াইজ ঘুরিয়েছে প্লেন পোলারাইজড লাইটকে যত ডিগ্রি, অন্য এনানসিওমারটা 1:1 এ প্রেজেন্ট থাকার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়েছে সেম ডিগ্রিতে, এন্ড তার জন্য নেট রোটেশন 0 পেয়েছি। এরকম এনানসিওমারের 1:1 মিক্সচারকে কি বলে? রেসিমিক মিক্সচার। আগে চেক করে বলে ল্যাকটিক অ্যাসিড অপটিক্যালি অ্যাক্টিভ হবে কি? ফাইন্ড দ্য কাইরাল কার্বন। এক্স্যাক্টলি। সো এই কার্বনটা এমন একটা কার্বন যে কার্বনটা কাইরাল কার্বন, তার মানে মলিকিউল কাইরাল হতে চলেছে, মলিকিউল অপটিক্যালি অ্যাক্টিভ হবে। অপটিক্যালি অ্যাক্টিভ হলে দুজনের মিক্সচারকে যদি একসাথে দেওয়া হয় ইনস্ট্রুমেন্টে, কোনো অপটিক্যাল রোটেশন পাওয়া যাবে না। যদিও একটা একটা ইন্ডিভিজুয়ালি অপটিক্যালি অ্যাক্টিভ, কোনটা হয়তো প্লাস আইসোমার, অন্যটা হয়তো মাইনাস আইসোমার, কিন্তু দুজনের মিক্সচারটা হচ্ছে রেসিমিক মিক্সচার, কারণ দুজনের মিক্সচার একসাথে ইনস্ট্রুমেন্টে পড়লে কোনো রোটেশন হবে না।
সো চলে আসছি একটা টার্টারিক অ্যাসিডের কেস স্টাডিতে। এটা আজকে লাস্ট টার্টারিক অ্যাসিডের কেস স্টাডি। এটা টার্টারিক অ্যাসিডের ফিশার প্রজেকশন ফর্মুলা। কি প্রজেকশন ফর্মুলা? মানে এই পয়েন্টগুলোতে কার্বন আছে, কার্বনের লেফট সাইডে রাইট সাইডে যারা আছে তারা প্লেন অফ দ্য বোর্ডে আছে, আর উপরে নিচে যারা আছে তারা বিলো প্লেন অফ দ্য বোর্ডে আছে, বিলোতে আছে প্লেন অফ দ্য বোর্ডের উপরে নিচে যারা আছে 3D ডায়াগ্রামের রেসপেক্টে। লেফট রাইটে যারা আছে তারা বোর্ড অফ দ্য মানে প্লেন অফ দ্য বডি আছে। এই মলিকুলটা হচ্ছে টার্টারিক অ্যাসিড মলিকুল। এই টার্টারিক অ্যাসিড মলিকুলে দেখো কতগুলো কার্বন আছে, কাইরাল কার্বন কতগুলো আছে। এই কার্বনটা কাইরাল, কারণ এই কার্বনে 3টে গ্রুপ ডিফারেন্ট, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 আর এই পুরো বড় গ্রুপটা। উপরের কার্বন এটাই আছে, নিচের কার্বনও একই ভাবে দেখো 4টে গ্রুপে ডিফারেন্ট, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 আর এই বড় গ্রুপটা। দুটো কার্বনেই 4টে গ্রুপে ডিফারেন্ট, মানে দুটো কার্বনকে আমরা কি বলতে পারি? কাইরাল কার্বন। একটা থাকলেই কাইরাল হয়ে যায় মলিকুল। দুটো কার্বন কাইরাল মানে মলিকুল কি হতে চলেছে? কাইরাল মলিকুল। অপটিক্যালি অ্যাক্টিভ হবে, কিন্তু কথা হচ্ছে কতগুলো আইসোমার হবে। এতক্ষণ পর্যন্ত আমরা দুটো আইসোমারের গল্প পড়ে চলছি না, প্লাস আইসোমার মাইনাস আইসোমার। দুটো আইসোমার হবে না, 3টে আইসোমার হবে না, 4টে আইসোমার হবে, কিসের উপর ডিপেন্ড করে? যতগুলো কাইরাল কার্বন 2 to the power n, that is the number of isomer হবে। একটা কাইরাল কার্বন হলে দুটো আইসোমার, কারণ 2 to the power 1। এখানে দুটো কাইরাল কার্বন, তাহলে 2 to the power 2, 4টে আইসোমার হবে। দেখা যাক 4টে কেমন করে ড্র করবে। ফার্স্ট এটা যেমন তেমন ভাবে ড্র করে নাও। ড্র করার সময় শুধু মনে রাখতে হবে সবকটা কার্বন যেন ভার্টিক্যাল লাইনে থাকে, কোন COH কে যেন লেফটে বা রাইটে রেখে দেবে না। সেক্ষেত্রে সবকটা কার্বন ভার্টিক্যালি আছে, হ্যাঁ কি না? তারপরে OH যেদিকে ইচ্ছা ড্র করো। প্রথম ড্রটা যখন হবে এখানে এরকম ভাবে ড্র করা হয়েছে, এটা হচ্ছে ফার্স্ট আইসোমার। ক্লিয়ার? এর মিরর ইমেজ ড্র করে দাও, ডাইরেক্ট মিরর ইমেজ। মিরর ইমেজ মানে উপর নিচে কোনো চেঞ্জ হবে না, লেফট রাইটে শুধু অল্টার হয়ে গেছে। দেখে নাও, OH লেফটে চলে এসেছে, H রাইটে চলে গেছে, OH রাইটে চলে গেছে, H লেফটে চলে গেছে। সো ডাইরেক্ট এর মিরর ইমেজ ড্র করে দাও। এটা হচ্ছে সেকেন্ড। থার্ডটা কি হবে? যে কোনো একজনকে ফিক্স করে দাও, অরিজিনালটাতে যে কোনো একজনকে ফিক্স করে দাও, অন্য কার্বনটার মিরর ইমেজ ড্র করো। এটা ফিক্সড, HOH যেরকম ছিল সেরকম ছিল, শুধু এই কার্বনের মিরর ইমেজ করেছি, HOH এ চেঞ্জ করেছি। ফোর্থটাতে কি হবে? একই ভাবে যে কোনো একটাকে ফিক্স করো, অন্যটাকে ফিক্স করো। এখানে এটাকে ফিক্স ছিল, এখানে এইটা ফিক্সড, অন্যটাকে ফিক্স করো, দিয়ে উপরেরটাতে মিরর ইমেজ করে দাও। 4 নম্বর আইসোমার ড্র পেয়ে যাবে। 4টে আইসোমার পেয়ে গেছো। এবারে দেখো এইটা এইটা এরা অ্যাকচুয়ালি অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, কারণ এরা পুরো ফুল মিরর ইমেজ। কোন একটা কার্বনের মিরর ইমেজ করা হয়েছে এরকম নয় না, এটার পুরো ফুল মিরর ইমেজ এটা। তাই এটা একটা বল নিচেরটা তো মিরর ইমেজ পুরো ফুল না, একটাকে ফিক্স করে অন্যটা শুধু মিরর ইমেজ হয়েছে। এটা তো পুরো ফুল মিরর ইমেজ হয়ে গেছে ওইটা। এইখানে কি কোনটা চেঞ্জ হয়েছে না? দুটোই মিরর ইমেজ হয়ে গেছে। এখানে একটাকে ফিক্স, অন্যটা মিরর ইমেজ হয়েছে, তাই না? তাহলে এখানে কিন্তু কোনো সেম নেই, চেঞ্জ ফিক্স নেই, এটাতে দুটোই মিরর ইমেজ। তার মানে এটা অরিজিনাল কম্পাউন্ড, এটা তার মিরর ইমেজ কম্পাউন্ড। এরা দুজন তো স্ট্রিক্টলি অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার। এটা অরিজিনাল, এটা তার মিরর ইমেজ। এটা স্ট্রিক্টলি অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, একজন যেদিকে ঘোরাবে অন্যজন উল্টো দিকে ঘোরাবে। এবার এই দুটো মলিকিউল ভালো করে দেখো, দে আর অ্যাকচুয়ালি সেম মলিকিউল। কেন সেম? দেখো এই মলিকিউলটাকে এরকম করে ধরে জাস্ট এরকম ঘুরিয়ে দাও, দেখো OH গুলো সব এইদিকে চলে আসবে, H গুলো সব ওইদিকে চলে যাবে। ঘুরিয়ে দিলে এই OH টা আসবে এইখানে, এই OH টা যাবে এইখানে, এই হাইড্রোজেনটা আসবে এইখানে, আর এই হাইড্রোজেনটা যাবে এইখানে, এন্ড ওটাই পাবে। পুরো ঘুরিয়ে দাও, এরকম একদম এরকম ছিল, পুরো একদম এরকম 180 ডিগ্রি ঘুরিয়ে দাও পুরো। দেখো এই রোটেশনটা করে দেখো, ওটাই পাচ্ছ। এইদিকের যেটা উপরের OH এদিকে নিচে চলে আসছে, নিচের OH এদিকে উপরে চলে গেছে, উপরের H ওদিকে নিচে চলে গেছে, নিচের H ওদিকে উপরে চলে গেছে, এন্ড ওই মলিকুলটাই পাওয়া যাচ্ছে। মানে এই দুটো কম্পাউন্ড, প্রথম কথা এরা সেম কম্পাউন্ড, যদিও থিওরিটিক্যালি 4টে আইসোমার পসিবল ছিল, বাট ড্রয়িং এর থ্রুতে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি 4টে আইসোমার হচ্ছে না, দুটো সেম রয়ে যাচ্ছে। পয়েন্ট নাম্বার 1 ক্লিয়ার। পয়েন্ট নাম্বার 2, এইটা দুজনেই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। দুজন তো সেমই, বাট দুজনেই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন?
এখন দেখো যদিও এটা কাইরাল কার্বন, এটা কাইরাল কার্বন, কিন্তু মলিকুলের থ্রু দিয়ে এটাতে দেখাচ্ছি, এটা তো একই, তো দুজনেই তো সেম, এটা দেখাচ্ছি, এটা তো এটা এখান থেকে ওটা কি করে যাবে সেটা দেখালাম, দুজনেই সেম সেম সেটা প্রুফ করলাম। এবার এই কম্পাউন্ডে দেখাচ্ছি পুরো মলিকুলের মাঝখান দিয়ে দেখো এরকম একটা প্লেন চলে গেছে, যেটা মলিকুলের উপরের হাফ আর নিচের হাফ কি ইকুয়ালি ডিভাইড করে দিয়েছে। মানে যদিও মলিকুলটাতে দুটো কাইরাল কার্বন প্রেজেন্ট ছিল, স্টিল এই দুটো তার জন্য অপটিক্যালি অ্যাক্টিভ হয়েছে, কিন্তু একটা আইসোমার এমন পাওয়া গেছে দুটো কাইরাল কার্বন প্রেজেন্ট থাকা সত্ত্বেও ওভারঅল মলিকুল কাইরাল হতে পারছে না, কারণ মলিকুলের একটা হাফ অন্য হাফের উপর সুপার ইম্পসিবল হয়ে যাচ্ছে, একটা প্লেন অফ সিমেট্রির প্রেজেন্স পাওয়া যাচ্ছে মলিকুলে। তাই দুটো কাইরাল কার্বন হওয়া সত্ত্বেও মলিকুল অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারেনি, এরকম কম্পাউন্ডকে বলে মেসো কম্পাউন্ড। টার্টারিক অ্যাসিডের তাহলে থিওরিটিক্যালি পসিবল, অ্যাকচুয়ালি তিনটে আইসোমার পসিবল। এটা অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, এটা অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, আর এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মেসো কম্পাউন্ড। দুটোই সেম কম্পাউন্ড, অ্যাকচুয়ালি তিনটে আইসোমার পাওয়া যাচ্ছে, যার মধ্যে 3 নাম্বার আর 4 নাম্বারটা সেমি কম্পাউন্ড, তারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তারা মেসো টাইপের কম্পাউন্ড, কারণ একটার পুরো 180 ডিগ্রি রোটেশন যদি করে দেওয়া হয় প্লেন বরাবর তাহলে অন্যটা পাওয়া যায়, আর দুটোরই মাঝখান দিয়ে একটা প্লেন অফ সিমেট্রি প্রেজেন্স পাওয়া যাচ্ছে, যেটা মলিকুলকে দুটো ইকুয়াল হাফে ডিভাইড করে দিচ্ছে। তাই মলিকুলটা দুটোই সেম সেম কম্পাউন্ড, তাকে মেসো কম্পাউন্ড বলা হচ্ছে, এবং তারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ থাকছে। ক্লিয়ার পুরোটা? অদ্রিজা, সমাদ্রিতা বলো ক্লিয়ার কিনা টোটাল অপটিক্যাল অ্যাক্টিভিটি? হ্যাঁ স্যার। ওকে বেশ, তাহলে এখানে আমাদের পুরো স্টিরিওআইসোমারিজম শেষ হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা অ্যাটমিক স্ট্রাকচার, আইসোমারিজম আর নমেনক্লেচার এগুলোর উপরে কিছু এমসিকিউ সলভ করব। ঠিক আছে, নেক্সট ক্লাসে টোটাল এমসিকিউ সলভ হবে এই তিনটে টপিকের উপরে, অ্যাটমিক স্ট্রাকচার, নমেনক্লেচার আর আইসোমারিজম। এর মধ্যে তোমাদের কাজ থাকবে অ্যাটমিক স্ট্রাকচারের অ্যাসাইনমেন্টস অলরেডি দিয়ে দিয়েছি, প্র্যাকটিস করে ফেলো। নমেনক্লেচার, স্টিরিও আইসোমার এবং আইসোমার জায়গাটা থেকেও অ্যাসাইনমেন্টস কিছু পাঠিয়ে দেবো, প্র্যাকটিস করে নিও। ঠিক আছে, আর এট দ্য সেম টাইম আমি স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করে দেবো, ডিপিপি প্রবলেম প্রোভাইড করে দেবো। ডিপিপির জন্য রেগুলারলি ক্লাসে এসে 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টা, বা 10টা থেকে 11:15 পর্যন্ত 45 মিনিট করে একটা চ্যাপ্টার নিয়ে বসো, বেসিক কনসেপ্ট নিয়ে স্টার্ট করো, যে ডিপিপি প্রবলেমগুলো সলিউশন প্র্যাকটিস করো। বাড়িতে যখন নিজেরা প্রিপারেশন নেবে, যারা 12 এ পড়ছো তারা স্টাডি ম্যাটেরিয়াল রিভাইজ করবে মেনলি, বইটাকে জাস্ট গো থ্রু করে। যে 11 এ পড়ছো সে মেনলি টেক্সট বই পড়বে, স্টাডি ম্যাটেরিয়ালে বেশি ফোকাস করবে না। চলো প্যাক আপ করো।